বাবা, দূর ছাই, ভালোই লাগছে না কিছু। এবছর কি রকম ব্যাককেলে গরম পড়েছে। ও মন্ত্রী, এইরকম গরম পড়ার কারণ কি বলতে পারো? এবার আমের ফলন খুব ভালো হবে। দূর দূর, তোমাকে বললাম গরম কেন পড়েছে, আর তুমি বললে আমের ফলন ভালো হবে। এটা সত্যি মহারাজ যে আমের ফলন ভালো হলে সে বছর গরম পড়বে। তার মানে আমের সাথে ঘামের একটা মিল আছে। ঘাম না হয় সহ্য করা গেল, কিন্তু ঘামের সাথে যে বিদঘুটে গন্ধ, সেটা দূর করা যায় কি করে? আগে মহারাজ গায়ে আতর ছড়িয়ে দিন। আমি যেমন আতর মেখে রাজসভায় আসি। ও, এই বিদঘুটে গন্ধটা তোমার শরীর থেকেই আসছে। ঠিক যেন পাখির গায়ের গন্ধ। গন্ধমুশিক। গোপাল, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি সব সময় কিছু না কিছু বলে সবার সামনে আমাকে ছোট করার চেষ্টা করো। ভুলে যেও না আমি এ রাজ্যের মন্ত্রী। এই চুপ করো তো মন্ত্রী, এই প্যাচ প্যাচে গরমে আর ঘামের গন্ধে তো মন এমনিতেই বেজায় বেজার হয়ে রয়েছে, তার মধ্যে তুমি আর কাঁদুনি গিয়েও না। ও বিজ্ঞানী, কি করে এই ঘামের পচা প্যাচ প্যাচে গন্ধকে দূর করা যায় সেটা ভাবো না। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি আজ থেকেই ভাবতে শুরু করছি। কিছুদিনের মধ্যেই একটা কিছু আবিষ্কার করে নেব। কিছুদিন মানে? না না না, আমি তোমাকে আজকে রাতটা দেব, কাল আমাকে এই গন্ধ নিবারণের উপায় দিতে হবে। তাই হবে মহারাজ, তাই হবে। তোমার উপর আমরা সবাই নির্ভর করে আছি বিজ্ঞানী। এই দুঃসহ গরমের ঘাম আর ঘামের গন্ধ চিরতরে দূর করে দাও, তবেই মহারাজের শান্তি, আর তার সাথে আমাদেরও শান্তি। গরমের ঘাম দূর করতে পারবো না, তবে শরীরে ঘাম যে গন্ধের সৃষ্টি করে সেটা দূর করতে পারবো আশা করি। ব্যাস ব্যাস, তাতেই হবে। তাড়াতাড়ি ভাত বাড়ো গিন্নি, আমি চট করে ডুব দিয়ে আসি। কি বিচ্ছিরি গরম পড়েছে, সারা শরীর প্যাচ 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 করছে। ঘামের গন্ধ দূর হবে বিজ্ঞানী ভাবছে, আর তাই তো সকাল সকাল রাজসভায় যাচ্ছে গিন্নি। মা তাই? তাহলে তো খুব ভালো হয়। গরমকালে সব ভালো, শুধু এই বিকেল ঘামের গন্ধ ছাড়া। আমি ভাত বাড়ছি গো, তুমি ডুব লাগিয়ে এসো। জোরে 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 নাড়ো, শরীরে যেন ঘাম জমতে না পারে। একটা উপায় আছে মহারাজ, এই ঘামমুক্ত গরমকাল কাটানো। কাল সারা রাত ধরে ভেবেছি, কেবল ভেবেই চলেছি। ভেবে ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছি, বলবো মহারাজ? আর বলবেন না, এখন আমরা বিজ্ঞানীর কাছ থেকে শুনবো পচা ঘামের গন্ধ দূর করবার উপায়। হ্যাঁ বিজ্ঞানী, তুমি বলো তো, এই রাজসভা কি করে মনোমুগ্ধকর গন্ধে ভরে যাবে? মহারাজ, আমার কাছে এমন একটি জিনিস আছে যেটা মাখলে সারা শরীর স্নিগ্ধ গোলাপের গন্ধে ভরে যাবে। হ্যাঁ, শরীর স্নিগ্ধ হলেই মন স্নিগ্ধ, আর সারা শরীর দিয়ে মিষ্টি গন্ধ বের হলেই রাজসভাও মিষ্টি গন্ধে ভরে উঠবে। বাহ 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 বাহ, তুমি ধন্য বিজ্ঞানী। তা এই বস্তুটিকে কি বলবো বলো তো বিজ্ঞানী? এই বস্তুটি হলো গোলাপ ফুলের পাপড়ির নির্যাস দিয়ে তৈরি সাবান। স্নানের সময় জলের সাথে মিশিয়ে শরীরে ঢালুন, দেখবেন মন জুড়িয়ে যাবে। এই শুধু একটাই ফুলের নির্যাস আছে? না মহারাজ, আছে 3টি ফুলের নির্যাস, গোলাপ, বেল আর জুঁই। কিন্তু একটা সতর্কবার্তা আছে মহারাজ এই সাবান জল সম্পর্কে। সেটা আবার কি? এই সাবান জলে পা পিছলে গেলে পা ভেঙে যাবে, অতএব সাবধানে স্নান করে জলটা ফেলে দিতে হবে। ব্যাস ব্যাস, ওটা আমাদের বলতে হবে না। স্নান করব, আর স্নান করার পর জল ফেলে দেব। বিজ্ঞানী, তোমার এই সুন্দর আবিষ্কারের জন্য তোমাকে আমার এই মহামূল্য রত্নহার উপহার দেব। এসো এসো বিজ্ঞানী, তুমি আমার কাছে এসো। এই না, দেখো উজির, আমার মনে একটা দুঃখ আছে। সেই জ্ঞান হবার পর থেকেই এই দুঃখটা ক্রমে বাড়ছে। কি দুঃখ জাহাপানা? এতদিন ধরে তুমি আমার উজির, আর তুমিই জানো না আমার মনের দুঃখ। আপনার তো অনেক দুঃখ জাহাপানা, এর মধ্যে কোন দুঃখের কথা আপনি বলছেন জাহাপানা? তা অবশ্য ঠিক বলেছো, আমার মনে অনেক দুঃখ, কিন্তু এই দুঃখটা খুবই মর্মান্তিক। একটু পরিষ্কার করে বলুন জাহাপানা। আমার পর্বাকৃতি আমার খুবই দুঃখের কারণ। যখন আমার পাশে আমার বেগম দাঁড়ায় তখন আমি লজ্জায় মরে যাই।
বেগম নবাবের থেকে লম্বা। এর একটা ভালো দিকও আছে জাহাপানা। কি ভালো দিক শুনি? অপরাধ নেবেন না জাহাপানা, আপনি যার সাথেই কথা বলবেন মাথা উঁচু করে কথা বলবেন। জানেন তো, সাহসী লোকেরা মাথা উঁচু করে কথা বলে আর দুর্বল মানুষ মাথা নিচু করে কথা বলে। যেমন আমি, আপনার কাছে আমি কোনোদিনই মাথা উঁচু কি করতে পেরেছি জাহাপানা? কায়দা করে তুমি যে আমার থেকে লম্বা সেটাও বলে দিলে। ভালো ভালো, যাকে তোমার বিশ্লেষণটা ভালো, কিন্তু আমাকে লম্বা হতেই হবে। কিভাবে কিভাবে ভাবো 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 উজি। এই রে, এই বয়সে নবাবের উচ্চতা বাড়াই কি করে? ভাবো ভাবো উজির, ভেবে আমাকে খুব তাড়াতাড়ি জানাও। কি ঝামেলায় পড়লাম রে বাবা। কিছু তো একটা উপায় মাথা থেকে বের করতে হবে। দেখি সারা রাত ভাবি, দেখি সকালে বুদ্ধি খোলে কিনা। দেখলে গিন্নি, গরম আছে, ঘামও আছে, কিন্তু ঘামের গন্ধ নেই। প্যাচ প্যাচে ভাবটা কেমন যেন উধাও হয়ে গেছে। ঠিক বলেছ, দক্ষিণ দিক থেকে মিষ্টি হাওয়া বইছে আর নাকে গোলাপের গন্ধ ঝাপটা মারছে। অনেক দিন পর একটু সুন্দরভাবে ঘুমোবো। গোলাপের গন্ধ আর দক্ষিণা বাতাস আমার চোখ বুজিয়ে দিচ্ছে গিন্নি। মনে হচ্ছে কতদিন পর মুদে আসি আঁখি পাতা, কি আরামে। আর কোনো কথা নয় গিন্নি, এবার একদম ঘুমের দেশে যাব। বাবা, একদম রসকস নেই। কোথায় একটু সুখ দুঃখের গল্প করব না, উনি পড়লেন আর নাক ডাকতে শুরু করলেন। ধুর। বাহ বাহ, আজ সারা রাজসভা কিরকম ফুলের গন্ধে একেবারে ম ম করছে। বিজ্ঞানী, তোমার এই আবিষ্কার আমার মন একেবারে জিতে নিয়েছে। মহারাজের জয় হোক। নবাব সাহেব একটা পত্র পাঠিয়েছেন। দাও দেখি নবাব বাহাদুর কি বলতে চেয়েছেন। ও মন্ত্রী, এই নাও পত্র, পড়ে শোনাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, নবাব বাহাদুর একটা আর্জি করেছেন। নবাব বাহাদুর আর্জি করছেন? তা কি আর্জি, তাড়াতাড়ি বলো। আর্জিটা বড়ই অদ্ভুত। নবাব বাহাদুর আর একটু লম্বা হতে চান। উনি বলেছেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার সভাসদদের আলোচনার মধ্য থেকে যদি কোনো উপায় বার হয় তবে তাকে তিনি 500 স্বর্ণমোহর পুরস্কার দেবেন। আবার কি আর্জি? উচ্চতা আবার কিভাবে বাড়ানো যায়? আমরা সবাই মিলে ভাবি। হ্যাঁ, একটা কিছু সমাধান সূত্র তো পাওয়া যাবেই। এই বিজ্ঞানী, এমন কিছু তেল আছে নাকি যেটা উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে? বিজ্ঞান বলে 18 বছরের পর শরীরের বৃদ্ধিকারক কোষগুলো অক্ষম হয়ে পড়ে। আমাদের যা বৃদ্ধি সব 18 বছরের আগে। সুতরাং ও মন্ত্রী, তোমার মাথায় কিছু আসছে? না মহারাজ, উচ্চতা বিষয়ক কোনো কিছুই আমার মাথায় আসছে না। দুধ, তুমি বিশ্রাম করো, আমি বরং কাল সকালে নবাব বাহাদুরের আর্জির জবাব দেব। যথাজ্ঞা মহারাজ। আজ রাতটুকুই আছে ভাবার জন্য, কাল সকালে আমার সমাধান সূত্র চাই। তাহলেই হবে মহারাজ। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, আয় মাপি। তুমি কি বিজ্ঞানীর থেকেও বড় বিজ্ঞানী নাকি গোপাল? হ্যাঁ, যে ওই লম্বা হওয়ার উপায় আবিষ্কার করবে? হ্যাঁ, বুদ্ধি বলে একটা অস্ত্র আমার মগজে আছে, যেটা মন্ত্রী মশাইয়ের নেই। কি, তুমি আমাকে বুদ্ধিহীন বললে? সেটা কাল প্রমাণ হবে মহারাজ। কাল আমি একটা সমাধান সূত্র বার করবই। আর মন্ত্রী মশাইয়ের বুদ্ধির পরীক্ষার জন্য মহারাজ আপনার কাছে একটা আবেদন রাখবো। বলো বলো, কি আবেদন? তোমার সব আবেদন মঞ্জুর। মহারাজ, কাল সকালে রাজসভায় আমার একমাত্র সেদ্ধ ডিম চাই। হ্যাঁ, সিদ্ধ ডিম দিয়ে কি হবে গোপাল? মন্ত্রী মশাইয়ের বুদ্ধির পরীক্ষা হবে মহারাজ। ডিম দিয়ে বুদ্ধির পরীক্ষা? আমরা তো আর এই অনাচার দেখতে পাচ্ছি না। একটা নাপিতে এত সাহস হয় কি করে? কাল আমার বুদ্ধির পরীক্ষা কার কাছে? না গোপাল ভাঁড়ের কাছে। আমাদের তো কিছুই করার নেই। গোপাল বুদ্ধি দিয়ে মহারাজের সব সমস্যার সমাধান করে দিচ্ছে, কালও দেবে। ওর সাথে লেগে কিছুই করার নেই। সব সময় নিজেকে সব কিছুর থেকে আলাদা করে রাখবে,
সাপের মুখেও চুম খাবে, আবার ব্যাঙের মুখেও চুম খাবে। দেখ কাল গোপাল কি বুদ্ধি বার করে। তার আগে ওই সিদ্ধ ডিম দিয়ে কি পরীক্ষা নেয় এটা একটু ভাবুন মন্ত্রী মশাই। ডিম নিয়ে যে কি পরীক্ষা নেবে সেটা তো ভাবতেই পারছি না। দেখি আজ সারা রাত ধরে ভাববো। চলি গো, কাল দেখা হবে। আমি যদি নিজেকে লম্বা দেখাতে চাই তাহলে কি করি? বাবু শুনছো, এই গামলাটাকে এই খাটের তলায় ঢোকাবো, হাতটাকে একটু উঁচু করতে হবে, চার পায়ায় একটা করে ইট দিতে পারলেই আমি ঢুকতে পারি। হ্যাঁ, মার দিয়া কেল্লা, পেয়ে গেছি। লম্বা হবার উপায় পেয়ে গেছি। কি খেলো যা, গরমে মাথা খারাপ হয়ে গেল নাকি গো? ও গো, মাঝ রাতে এরকম ভূতের মতো নেত্য করছো কেন? ওগো গিন্নি, তুমি যে মক্ষম সময়ে উঁচু করার মন্ত্রটি মাথায় ঢুকিয়ে দিলে না, তার জন্যই তো আনন্দের নৃত্য শুরু করলাম। ভূতের নৃত্য নয় গো, এ হলো আনন্দের নৃত্য। আমাকে একটু বুঝিয়ে বলো। নবাব বাহাদুর চিঠি পাঠিয়েছেন, তিনি একটু লম্বা হতে চান। এই বয়সে? হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই ভাবছিলাম কিভাবে সাময়িক লম্বা হওয়া যায়। ঠিক তখনই তুমি বিছানাকে ইট দিয়ে উঁচু করার কথা বললে, ব্যাস হয়ে গেল, মাথায় এসে গেল। এবার সকালে গিয়ে মুচিকে দিয়ে নবাব বাহাদুরের জন্য একটা জুতো তৈরি করতে হবে, বুঝলে? তার মানে এটা আমার বুদ্ধিতে হলো? এটা হলো সতীর পুণ্যে পতির পুণ্য। কথাটাকে একটু উল্টে দিলাম গিন্নি। আজ এত গুরুত্বপূর্ণ এক সভা, কিন্তু গোপাল এত দেরি করছে কেন? ভালোই হয়েছে, আমার বুদ্ধির পরীক্ষাটা আর হবে না। আসল কাজে গোপাল কবে তাড়াতাড়ি এসেছে মহারাজ, মাথায় কিছু আসেনি, তাই বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে। তা তোমার মাথায় কিছু এসেছে? আগে মহারাজ, আমার শ্বশুরবাড়ির কাছে এক মহাযোগী আছেন, উনি গায়ে হাত বুলিয়ে দিলেই মানুষ এক হাত লম্বা হয়ে যায়। ভাবছিলাম যদি নবাব বাহাদুরকে এই কথাটা বলা যায়। হাত বুলিয়ে দিলেই লম্বা হয়ে যাবে? বিজ্ঞান এইসব কথা মানে না। হয়তো গোপাল আসছে, এই মুখটা যেন হাসি হাসি। গোপাল, গোপাল, তুমি এত দেরি করলে কেন বলো তো? আমি তো তোমার আশাই বসে আছি। বলো বলো বলো, ভেবে কিছু পেলে? পেয়েছি মহারাজ। এই দেখুন, আমি দাঁড়িয়ে আছি সাধারণভাবে, আমার যা উচ্চতা সেই উচ্চতা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছো, কিন্তু তারপর? এবার কি হলো? আমি বেশ খানিকটা লম্বা হয়ে গেলাম। তার মানে নবাব বাহাদুর পায়ের পাতার ওপর ভর দিয়ে এখন থেকে হাঁটবেন? আমার বলিহারি বুদ্ধি গোপাল। মহারাজ, এবার সেই সময় এসে উপস্থিত। সেদ্ধ ডিম আনবার আদেশ দিন মহারাজ। মহারাজ, গোপাল কথা ঘোরাচ্ছে। না না না, গোপাল তো কথা ঘোরাবার মানুষ নয়। প্রহরী, প্রহরী, সিদ্ধ ডিম নিয়ে এসো। দেখি ডিমের মধ্যে কি চমৎকার লুকিয়ে আছে। মহারাজ, ডিমের মধ্যে কোনো চমৎকার নেই, শুধু উপস্থিত বুদ্ধি আছে। আর এই সূক্ষ্ম বুদ্ধির সাথেই লুকিয়ে আছে লম্বা হবার গল্প। এই নিন মহারাজ, সিদ্ধ ডিম, ডিমের খোসা ছাড়ানো আছে। বাহ, বেশ বেশ বেশ। নিন মন্ত্রী মশাই, এইটে ডিমকে লম্বা করে বসান। তুমি কি বোকা গোপাল? ডিমকে কেউ কি লম্বা করে দাঁড় করাতে পারে? পারে, আপনি পারবেন না? না। স্বীকার করে নিলেন তো? এইবার দেখুন আমি কিভাবে ডিমটাকে লম্বা ভাবে দাঁড় করাই। কি ডিম দাঁড়ালো তো? তুমি তো আমাদের সবাইকে বোকা বানালে দেখছি গোপাল। বুঝে গেছি গোপাল, বুঝে গেছি। তোমার তুলনা তুমি নিজেই। কি বলো বিজ্ঞানী, এবার তোমার পায়ের পাতার উপর দাঁড়ানোর বিষয়টা বলো শুনি। জুতোর নিচে কাঠ আর চামড়া দিয়ে দিলেই একটুখানি লম্বা হয়ে যাবে। কাল রাতে আমার গিন্নি এই বুদ্ধিটা আমায় ঢুকিয়ে দিয়েছে। ইট দিয়ে বিছানা উঁচু। সাবাস গোপাল, সাবাস। সিদ্ধ ডিমে কামড় মেরে রাখলো গোপাল বুদ্ধি, জুতোর নিচে কাঠ লাগিয়ে বুদ্ধি থেকে সিদ্ধি। চমৎকার, চমৎকার গোপাল। তোমার এই অভিনব জুতো আবিষ্কারের জন্য আমার তরফ থেকে এই না।
ধন্যবাদ মহারাজ। তা জুতো হাতে পাচ্ছি কবে? 3 দিন পর মহারাজ। বেশ বেশ, 3 দিন পর তুমি ওই জুতো নিয়ে মুর্শিদাবাদে চলে যাবে, নবাব বাহাদুরের হাতে তুলে দেবে। আমি দূতের হাতে পত্র পাঠিয়ে দিচ্ছি। যথা আজ্ঞা মহারাজ। তুমি আজ যেভাবে রাজ্যের নাম রাখলে তা অভাবনীয়। হ্যাঁ, সতীর পুণ্যে পতির পুণ্য। এবার তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের হাতে জুতোটা তুলে দিও, নবাব বাহাদুর খুব খুশি হবেন। বিজ্ঞানী, ওই দেখো মন্ত্রী আর সেনাপতি দুজনে কিছু বলছে। আর কি বলবে, তোমার মুন্ডুপাত করছে। যাই একবার শুনে আসি, নিজের বদনাম অপরের মুখে শুনতে খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি তোমার বদনাম শুনতে যাও, আমি আমার ঘরের দিকে পা বাড়াই। সেনাপতি, কিছুতেই গোপালকে নিজের হাতের মুঠোয় আনতে পারছি না। এই দানটাও জিতে গেল। আপনার হাতেও একটা ওই অস্ত্র এখনো আছে মন্ত্রী মশাই। আচ্ছা, খোলা মনে খোলা হাওয়ায় আমার ক্ষতির আলোচনা। বাহ, শুনি তো। কি অস্ত্র? সাবান গোলা জল। কাল গোপালের আসার আগে রাজপ্রাসাদের ওই দোরগোড়ায় সাবান গোলা জল ফেলে রাখবেন, পিছলে পড়বে, পা ভাঙবে, ব্যাস জুতো নিয়ে আপনি যাবেন মুর্শিদাবাদ, বলবেন যে এই ভাবনা আপনার। বাহ, ভেবেছো তো খুব ভালো। আরো আছে মন্ত্রী মশাই। বলো বলো, শুনছি। মহারাজ সাথে সাথে রাজকবিরাজ মশাইকে ডেকে পাঠাবেন, তখন আপনি মহারাজকে বলবেন গোপালের পরিচর্যার দায়িত্ব আপনার। ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। কবিরাজের দেওয়া সুস্থ হবার ওষুধ গুলে দেব না। বাহ, খুব ভালো। তাহলে এই হলো আপনার চাল। ভালো ভালো। জাহাপনা, এই হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের পত্র। উনি জানিয়েছেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। 2 দিন পরে কৃষ্ণনগর থেকে একজন আসবে, তার কাছেই থাকবে আপনার সমাধান। উজির, কৃষ্ণচন্দ্রের লেখা পত্রটা ভালো করে পড়ো। এবার আমার আনন্দের সীমা নেই। এবার আমাকে খর্বকায় কেউ বলতে পারবে না। উজির, তুমি সঠিক ভাবনা ভেবেই কৃষ্ণনগরে পত্র পাঠিয়েছিলে, সঠিক সিদ্ধান্ত। যথা আজ্ঞা জাহাপানা। এখন শুধু সমাধান কি সেটা জানার অপেক্ষা। আজ আর ঘুম আসবে না। রাজ্যের মন্ত্রী আর সেনাপতি দেখছি খুব ভাব। মনে রাখবেন মহারাজ, মন্ত্রী মন্ত্রণা দেয় দেশের হিতে, আর সেনাপতি দেশ রক্ষা করে। সুতরাং গোপাল এখনো এলো না। কোথায় গেল গোপাল? বাহ, ব্যবস্থা সব পাকা। এবার আমার মন্ত্রী মশাইয়ের পাতা ফাঁদে পড়ে 2 দিন অভিনয় করতে হবে। ঠিক আছে, চল। ওরে বাবা রে, এই দরজার গোড়ায় কে সাবান জল ফেলে রেখেছে রে? গোপালের আওয়াজ মনে হলো না। তাই তো মনে হলো। দেখুন আবার গোপাল কি বিপদে পড়লো। কি গোপাল এখানে পড়লে কি করে? খুব লেগেছে? কি আর করবো মন্ত্রী মশাই, কোন ব্যাককেলে মানুষ দরজার মুখে সাবান জল ফেলে রেখেছে। সত্যি এখানে সাবান জল? মন্ত্রী, কি ব্যাপার? ও বাবা, মহারাজ, মন্ত্রী মশাই কিভাবে জানবেন? এ তো সাধারণ ব্যাপার। আমি গোপালের সব দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। মুর্শিদাবাদে যাবার কথা, সেটা কি হবে? সে না হয় আমি চলে যাব। ভাবছেন কেন মহারাজ? আমি ঠিক সুস্থ হয়ে উঠব। তোমায় সুস্থ হওয়াচ্ছি। তুমি এখন আমার হেফাজতে বিশ্রাম নাও। মহারাজ, গোপালকে রাজবাড়ির অতিথিশালায় রেখে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করুন না। খুব ভালো বলেছ মন্ত্রী। আজ থেকে গোপাল তুমি রাজ অতিথিশালায় চিকিৎসাধীন থাকবে। রাজবৈদ্য, তুমি এক্ষুনি গোপালের চিকিৎসা শুরু করো। এইরকম একটা যে হবে সেটা আমি আগেই ভেবে রেখেছি। গিন্নিকে সব বলা আছে। এবার এখান থেকেই মুর্শিদাবাদ চলে যাব, শুধু কিছুদিন রাজভোগ খাবো। দেখি এবার কিরকম সেবা করে আমাদের মন্ত্রী। গোপাল, আর চিন্তা নেই। তুমি এখন আমার জিম্মায় আছো। তোমার সব দায়িত্ব আমার। গোপাল, তুমি খুব ভাগ্যবান। মন্ত্রী মশাই এবং সেনাপতি তোমার সেবা করছে। আমার মতো ভাগ্য যেন সবার হয়। মন্ত্রী মশাই,
আপনার এই সেবা আমি জন্ম জন্মান্তরে ভুলবো না। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আরে সে তো নিশ্চয়, তুমি ঘন্টা সুস্থ হবে। রাজবৈদ্যর ওষুধ তোমাকে খাওয়াচ্ছে না, তুমি এখন শুয়ে থাকো, আমি জুতো নিয়ে মুর্শিদাবাদে যাব। ও, গোপাল তো সুস্থ হলো না। ও মন্ত্রী, নবাব বাহাদুরের কাছে না গেলে তো কথার খেলাপ হবে। এটা নিয়ে এত ভাবনা কেন মহারাজ? আমি তো আছি নাকি? আপনি একদম ভাববেন না। তা কোন মুচির কাছে জুতোটা তৈরি করতে দিয়েছে সেটাই তো জানি না। আমি গোপালের কাছে গিয়ে জেনে আসছি মহারাজ। কাউকে কোথাও যেতে হবে না। আমি আজ সকালে মুচির কাছে গিয়ে জুতোটা নিয়ে এসেছি। এই যে মহারাজ, নবাব বাহাদুরের লম্বা হবার জুতো। বাহ বাবা, তুমি সুস্থ হয়ে গেছো? উমা, অসুস্থ হলাম কবে মহারাজ? মানে তুমি পিছলে পড়োনি? না তো, যেটা করেছি সেটা তো অভিনয়। মন্ত্রী মশাই আর সেনাপতি আমার সম্পর্কে আলোচনা করছিল, আমি সেটা শুনে ফেলি। কাল গোপালের আসার আগে রাজপ্রাসাদের ওই দোরগোড়ায় সাবান গোলা জল ফেলে রাখবেন। পিছলে পড়বে, পা ভাঙবে, ব্যাস। জুতো নিয়ে আপনি যাবেন মুর্শিদাবাদ, বলবেন যে এই ভাবনা আপনার। মহারাজ সাথে সাথে রাজকবিরাজ মশাইকে ডেকে পাঠাবেন। তখন আপনি মহারাজকে বলবেন গোপালের পরিচর্যার দায়িত্ব আপনার। ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। মন্ত্রী, সেনাপতি, তোমাদের এটা কিরকম অধঃপতন? মহারাজ মহারাজ আমি স্বীকার করছি আমার অপরাধ। মানে আমার ওই গোপালের বিরুদ্ধে যাওয়া কিছুতেই উচিত পায়নি মহারাজ। মন্ত্রী, তুমি আর সেনাপতি দুজনের কান ধরে একসাথে ওঠবস করো। আর তুমি মুর্শিদাবাদের দিকে রওনা হও, আর খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও। যথা আজ্ঞা মহারাজ। ওই হে মন্ত্রী, সেনাপতি, তোমাদের দুজনের কান ধরে ওঠবসটা শুরু করো, নইলে কিন্তু 1 মাসের কারাবাস। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। ক্ষমা নেই, বরং ওঠবস আছে। শুরু করো। হ্যাঁ, মহারাজ, বাইরে কি ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, চারদিক মনে হয় ভেসে যাবে। তবে এই রকম বৃষ্টিতে কিন্তু ফসল ভালো হবে বলেই মনে হয়। তাহলে প্রজারা ঠিক মতন খাজনা দিতে পারবে, আদায় উসুল ভালোই হবে। আরে আগে তো ফসল হোক, গাছে কাঁঠাল না হতেই গোঁফে তেল দিতে কিন্তু আমি রাজি নই। কি গোপাল, তোমার কি এই বৃষ্টিতে বাড়ির জন্য চিন্তা হচ্ছে নাকি? আগে না পণ্ডিত মশাই, আমার গিন্নি বরং আমার জন্য চিন্তা করছে। বাহ বাহ বাহ, এই তো চাই। আমার গিন্নি এটাই চিন্তা করছে যে বাজার হবে কি করে। আমার ফিরতি পথে বাজার হয়ে ঘরে ফেরার কথা তো। নাতি নাতনিরা চিন্তা করছে ছিপ নিয়ে মাছ ধরবে কিনা। তাহলে এটাই বলো গোপাল, যে গিন্নি আসলে তোমার বাজারের জন্য চিন্তা করছে। গোপাল তো কুঁড়ে মহারাজ, ও সকালে বাজার যেতে পারে না। ফেরার পথে বাজারে যা উচ্ছিষ্ট পড়ে থাকে গোপাল সেটা কম দামে কিনে নেয়। মন্ত্রী মশাই বোধহয় ওই একই সময় বাজার করেন, তাই জানতে পেরেছেন। কথার আর কি উত্তর দেব বলো গোপাল? না দেওয়াই ভালো। ঠিক ঠিক গোপাল, তোমার বরং উত্তর না দেওয়াই ভালো। এরপর আমরা যদি কোনোদিন তোমার বাড়িতে অতিথি হয়ে যাই, তাহলে তুমি যা খাওয়াবে। মাফ করবেন মহারাজ, গোপালের বাড়িতে গেলে আমি অন্তত কিছু খেতে পারবো না। বেশ বেশ, ওহে জ্যোতিষী, বলতে পারো বৃষ্টি কখন থামবে, যাতে গোপাল একটু ওই তাড়াতাড়ি বাজারে যেতে পারে। মহারাজ, আমার গণনায় এই বৃষ্টি থামার লক্ষণ দেখতে পাচ্ছি না। সে কি, আরো বৃষ্টি হলে যে বন্যা হয়ে যাবে। মহারাজের জয় হোক। একজন জাদুকর এসেছেন ভিন্ন দেশ থেকে। জাদুকর এই অসময়? ঠিক আছে, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। মহারাজ, আমি একজন দরিদ্র জাদুকর। আমি নানান রাজ্যে জাদু দেখিয়ে বেড়াই। বেশ বেশ, আপনি যদি অনুগ্রহ করেন তবে কৃষ্ণনগরে কিছুদিন থাকতে চাই। তা তুমি যে জাদুকর,
তার প্রমাণ দাও, মানে তোমার জাদুর কিছু নমুনা দেখাও। মহারাজ, আমি ইতিমধ্যেই আমার জাদুর একটি নমুনা দেখিয়েছি। সেটি কিরকম? এই দেখুন, বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে আর আমি এক ফোঁটা ভিজে যাইনি, এই সম্পূর্ণ শুকনো। বাহ বাহ, তুমি কোনো কিছুর তলায় দাঁড়িয়ে থাকতেই পারো। তুমি কি বলছো যে তুমি পথ দিয়ে হেঁটে এসেছো আর বৃষ্টির জল তোমার গায়ে পড়েনি? অনেকটা সেরকমই। বেশ বেশ বেশ, তা তোমার আরো কিছু নমুনা দেখাও জাদুকর। এবারে ভেলকি দেখাই। হ্যাঁ, লাগ 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 ভেলকি লাগ। এমন কোন জাদু দেখাতে পারো মানে যাতে সবার একেবারে তাক লেগে যায়? আমি আমার জাদু মন্ত্রে একটা মোহরকে দুটো করে দিতে পারি। যা বলছো ভেবে বলছো তো? আপনি আমাকে দিয়ে দেখুন না একটা মোহর, আমি সেটাকে দুটো করে দেবো। হ্যাঁ, চমৎকার তোমার জাদু, তুমি কি সুন্দর একটা মোহরকে দুটো বানিয়ে দিলে। অসাধারণ, ধন্য ধন্য তুমি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমার অতিথি নিবাসে কয়েকদিন থেকে আমার আতিথেয়তা গ্রহণ করো। আমাকে জাদুকরের থেকে এই মন্ত্র শিখতেই হবে, তাহলেই আমি আমার সমস্ত মোহর দ্বিগুণ করে ফেলবো। আচ্ছা জাদুকর, তাহলে তোমার মন্ত্র দিয়ে আমার রাজকোষের সব মোহর দ্বিগুণ করে ফেলা যাবে? ক্ষমা করবেন মহারাজ, গুরুদেবের আদেশে আমি মাত্র 50টি মুদ্রাই দ্বিগুণ করতে পারবো, তার বেশি নয়। আর কাউকে আমি এই মন্ত্র শেখাতেও পারবো না, তাহলে আমার জাদু শক্তি লোপ পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও, আমাদের পরে আবার দেখা হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, জাদুকরের অতিথিশালায় থাকবার সমস্ত ব্যবস্থা আমি করছি। অতিথি আমাদের কাছে ভগবান, ওনার দেখাশোনা আমি নিজে করতে চাই। বেশ মন্ত্রী বেশ, দেখো যেন ওনার কোনো অসুবিধে না হয়। মন্ত্রী আগ বাড়িয়ে এত দায়িত্ব নিতে গেল কেন? না, আমার কিরকম যেন সন্দেহ লাগছে। মহারাজ, বৃষ্টি কমে গেছে, আমি এবার বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও গোপাল যাও, আজকের মতো সভা এখানেই মুলতুবি হলো। বেশ রাত হলো যে, দাঁড়ান, দরজা খুলছে। মন্ত্রী মশাই এত রাতে? কি দৌড় বন্ধ করলেন কেন? তোমার মোহর দ্বিগুণ করার মন্ত্রটা শিখিয়ে দিতে হবে। মাফ করবেন, ও আমি পারবো না। পারবো না বললে তো হবে না বাবু, তোমাকে বলতেই হবে। বদলে তুমি যা চাও তাই পাবে। মোহর, ধন সম্পত্তি, কি চাও? আমি আপনার মতো লোভী লোক নই মন্ত্রী মশাই, আমি দরিদ্র জাদুকর। কি বললে? আমি লোভী? আর তুমি কিসের লোভে এখানে এসে বসে আছো? আমি যা বুঝি না ভেবেছো? ভালো চাও তো আমাকে ওই মন্ত্র শিখিয়ে দাও, না হলে অন্য উপায় আমার জানা আছে। দেখুন, আপনার উপায় কি জানা আছে আমি জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আমি ঠিক সময় দেখে নেব। কাজটা কিন্তু ভালো করলে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আরে আমার মাথায় এই বুদ্ধিটা এখনো খেলেনি কেন? ইস, অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। এমন জিনিস মাথায় এসেছে তাতে এই রাজ্যের সবাই ঘোল খেয়ে যাবে। তবে এই কাজে মনে হচ্ছে বটা ঘটার সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই।
বলে ফেলুন মন্ত্রী মশাই, কি কাজ? একটা বড় দাও মারার সুযোগ এসেছে। আপনি তো বলেন প্রতিবার, কিন্তু আমরা তো ফেঁসে যাই। ফেঁসে যাস তোদের নিজের দোষে। এবারে কাজটা ঠিকঠাক করতে পারলে তোরা প্রচুর মোহর পাবি। ঠিক আছে, বলে ফেলুন কি করতে হবে। চুপ চুপ, দেয়ালেরও কান আছে, তাই আমি তোদের কানে কানে বলে দিচ্ছি কি করতে হবে। বা মন্ত্রী মশাই, এবারে তো জব্বর ফাঁদ পেতেছেন। হ্যাঁ, দারুণ মন্ত্রী মশাই, দারুণ। এ কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেন ঠিক মতো ভাগ পাই। কি গোপাল, কাল কেমন বাজার করলে? কি আর বলবো মহারাজ, বাজারে কিছুই পেলাম না। আমার নাতনি পুঁটি ওই ছিপ ফেলে কতগুলি পুঁটি মাছ ধরেছে, ওই তাই দিয়েই রাতের রান্না হলো। যদিও গিন্নি বেশ গজগজ করছিল। ও গিন্নিরা একটু গজগজ করে। মহারাজ, জাদুকর কেমন আছেন? তাই তো, কথায় কথায় জাদুকরের কথাই জিজ্ঞাসা করা হয়নি। মন্ত্রী তুমি বলো, তুমি বলো। মহারাজ, কাল রাতে আমি জাদুকরের নিবাসে গেছিলাম। আমি তাকে বললাম যে আমার রাজ্যের শ্রীবৃদ্ধির জন্য আপনাকে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতেই হবে। তা কি বললো সে? জাদুকর কিছুতেই রাজি নয়। শেষে আমি অনেক কষ্টে জাদুকরকে ভয় দেখিয়ে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতে রাজি করিয়ে ফেলেছি। সে রাজি হলো? হ্যাঁ মহারাজ, রাজি হয়েছে। আমি এও বলেছি একই সঙ্গে আমার নিজের সঞ্চয়ের সব মোহরও আমি দ্বিগুণ করব। এটা কি হলো? যে জাদুকর মহারাজের মুখের উপর না করে দিল জাদু শক্তি লোপ পাবে বলে, সে হঠাৎ মন্ত্রীর কথায় রাজি হয়ে গেল? না না, এর মধ্যে রহস্য আছে নিশ্চয়। কি রহস্য, কি রহস্য আমাকে জানতেই হবে। না মন্ত্রী না, এটা কখনোই ঠিক নয়। এভাবে অতিথিকে ভয় দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো। আপনার কথার সাথে মহারাজ সম্পূর্ণভাবে সহমত আমি। এই ব্যাটা টেকোটার জন্যে কোনো পরিকল্পনায় সফল হবে না দেখছি। ঠিক আছে মহারাজ, আপনি যেটা ভালো বুঝবেন। তবে জাদুকর যদি চায় আমি আমার সঞ্চয়ের মুহূর্ত দ্বিগুণ করতে পারি মহারাজ। হ্যাঁ, সে তুমি পারো। আমার সঞ্চয়ে কিছু মোহর আছে, যদি সেগুলো দ্বিগুণ হয় তবে বড় ভালো হয়। মানে আমারও কিছু সঞ্চয়ে মোহর আছে, আমি গণনা করেছি মহারাজ। আমার রাশিতে ধনযোগ আছে। বুঝলাম। তা আর কেউ কিছু বলতে চাও? মোহরের মূল্য নহে যৎ সামান্য, 2 গুণ করলে হতে পারি ধন্য। মহারাজ যদি দিয়ে দেন অনুমতি, সাথে যদি থাকে জাদুকরের সুমতি। বেশ বেশ, তা কি মন্ত্রী? এ তো দেখি মেঘ না চাইতেই জল। হ্যাঁ ঠিক আছে, কাল নিয়ে আসুন, দেখছি কি করতে পারি। সবটাই তো জাদুকরের খেয়াল, আমি তো নিমিত্ত মাত্র। যা তোরা ঢোক। জাদুকর বেশি চিৎকার না করলেই হলো, কিন্তু জাদুবিদ্যায় যদি অদৃশ্য হয়ে যায়। না না না, এই তো এই তো। কি জাদুকর, এখন কি করবে তুমি? কোন জাদু দেখাবে? আপনি বলেছেন তাই এর হাত পা মুখ বেঁধে নিয়ে এলাম, কিন্তু কিন্তু এখন কি করব? কি আর করবি, একে নিয়ে এবার নাচানাচি কর। একদম বোকা তুই। যা, একে নিয়ে যা, বেটাকে রাজ্যের সীমানা পার করে দিয়ে আয়। অবুঝুক, মন্ত্রীকে চটানোর ফল কি হয়। এবার শুরু করব আমি আমার খেলা। যা ভেবেছি সেটা সত্যি কিনা এই মোহরই তার প্রমাণ দেবে। তাই এই মোহরটাতে একটা বিশেষ চিহ্ন দিয়ে দিলাম। না, এবার রাজবাড়িতে যেতে হয়। গিন্নি, আমি এবার আসি। এসো এসো, তোমার হাতে ওটা কি? মোহর গো, মোহর। হ্যাঁ গো,
শুনলাম কোনো এক জাদুকর এসেছে, সে নাকি সবার ধন দ্বিগুণ করে দেবে বলেছে। মিছে কথায় কান দিতে নেই, বুঝলে? মিছে কথা? কি ভেবেছে তুমি? আমাকে বোকা বানাচ্ছ? তোমার হাতে মোহর কেন তা আমি বুঝি না। আমার যত শাড়ি আছে সব তোমাকে দ্বিগুণ করে দিতে হবে, এই বলে দিলাম। কি আশ্চর্য, তোমাকে কে বললো জাদুকর একটা শাড়িকে দুটো শাড়ি করে দিচ্ছে? কি বিপদ! বলি এখন যেতে দাও দেখি, এরপর তো শুনবো ঘটি বাটি সব নাকি দ্বিগুণ হয়ে যাবে। যত সব। এদের দিয়েই আমার কাজ হবে। এই পুঁটি, নাপলা, গুলটে, টাপা। কি গো দাদু, আমাদের জন্য কি নাড়ু এনেছো? আরে না না, সব সময় খালি খাই খাই। দাদু বলো শিগগির, আমরা এখন খেলাতে খুব ব্যস্ত। সেটা দেখতেই পাচ্ছি। শোন, তোদের একটা কাজ করতে হবে। এই কাজটা ভালোভাবে করলে তোরা যা চাইবি তাই খাওয়াবো। কিন্তু কাজটা কি দাদু? শোন শোন, এটা খুব মজার একটা কাজ, আমি তোদের কানে কানে বলবো, কেউ জানতে না পারে। কি সবাই দেখছি তাদের সঞ্চয় থলি করে হাজির হয়েছে দ্বিগুণ করে নেবার জন্যে। এর মধ্যে আপনারা আপনাদের পুঁটলি রাখুন, আমি নিয়ে যাব। সবার মোহর দ্বিগুণ করে ফিরে আসছি। গোপাল, তা তুমি কিছু দ্বিগুণ করবে না? হ্যাঁ, এনেছি মহারাজ। সবাই যখন করছে তখন এক যাত্রায় আর পৃথক ফল হবে কেন বলুন? বাহ বাহ, বেশ বেশ। গোপালও দেখছি আমার ফাঁদে পা দিল। কিন্তু কিন্তু গোপাল, তোমার থলি কোথায়? আমার থলির যে দরকার নেই, কারণ আমার কাছে এই একটি মোহর আছে। গোপালের কাছে মাত্র একটি মোহর? কি ব্যাপার গোপাল? আগে আমার গিন্নির আবদার মেটাতে সবই খরচা হয়ে যায় মহারাজ, সম্বল ওই একটি মোহর। ঠিক আছে গোপাল, দাও দাও দাও, ওই একটি মোহরই দাও। সবাই অপেক্ষা করো, জাদুকর তার ঘরে অন্য কাউকে যেতে নিষেধ করেছেন। মহারাজ, প্রকৃতির ডাক এসেছে, আমাকে একটু বেরোতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, যাও 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 গোপাল, যাও। এ কি, কেউ দেখছি নেই? জাদুকরই বা কোথায় গেল? মন্ত্রীকেও দেখছি না। যা ধরেছি মনে হয় তাই। আমাদের মোহর সব দ্বিগুণ হচ্ছে। আমি অবশ্য এতে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, কিন্তু তাও সঞ্চয়ের মোহর দিলাম। দ্বিগুণ হলে ক্ষতি কি? কিন্তু মহারাজ, মন্ত্রীমশাই তো বহুক্ষণ গেছেন, এত সময় তো লাগার কথা নয়। সবকিছু নিয়ে পালিয়ে গেল নাকি? ওরে বাবা, আমি যে সব দিয়ে দিলাম, এখন কি করি? গোপালের মাত্র একটা মোহর আর সবার এত মোহর, তাই মনে হয় গোপালের মাথা কিছুটা বিগড়ে গেছে। ওই দেখি দেখি আমার পুটলি। কি ভাবছো গোপাল? তুমি কি ভেবেছিলে দুটোর জায়গায় 200টা মোহর হবে? মহারাজ, নির্ভুল একদম। আমার যা ছিল সব সব দ্বিগুণ হয়ে গেছে। আমি গণনা করে আগেই জানতাম যে সব দ্বিগুণ হবে। আমি যে চিহ্ন দেওয়া মোহর দিয়েছিলাম সেটা আসেনি, তার মানে আসলটা গায়েব। শ্যাকরা বলল এগুলো নকল মোহর, তার মানে আর সংশয় নেই। যা করার এবার আমাকেই করতে হবে। দাদু, তোমার কথা মতো মন্ত্রী মশাইকে আড়াল থেকে পিছু নিয়েছিলাম। সে কি রে, মন্ত্রী রাজসভা থেকে অতিথিশালায় না গিয়ে মোহর নিয়ে সোজা বাড়ি? হ্যাঁ, তারপর খালি হাতে জঙ্গলের মধ্যে পোড়া বাড়ি। দাদু, তারপর আমরা দেখলাম মন্ত্রী মশাই ওই পোড়া বাড়ির ভিতর থেকে
একটা মোহর ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে যাওয়ার আগে বটা ঘটাকে বলছিলেন তিনি নাকি অনেক রাজ্যবাসীকে ঠকিয়েছেন, এরপর নাকি আরো ঠকাবেন। দাদু, ওই ঘরে বেশ অনেক কটা মোহরের ঘোড়া ছিল গো, আমরা তো দেখেই হাঁ হয়ে গেছি। বেশ বেশ, আচ্ছা তোরা এই পোড়ো বাড়িটা চিনতে পারবি তো? হ্যাঁ দাদু। ঠিক আছে, কাল রাতে তোরা আমার সঙ্গে যাবি। কি সবাইকে বেশ খুশি দেখছি। মন্ত্রীর দয়ায় দ্বিগুণ জাদুমোহর পেয়ে আমরা বেশ ভালো মন্দ খাচ্ছি, বলো। আরো একটা খুশির খবর আছে, আগামীকাল তোমাদের রানী মায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে সবার ভুরিভোজের ব্যবস্থার পাশাপাশি রাজ্যের সমস্ত প্রজাদের রানী নিজের হাতে একটি করে স্বর্ণমোহর বিতরণ করবেন। সাধু সাধু সাধু। ইস, এই মোহর যদি আমায় দিত তবে দ্বিগুণ করার নামে পুরোটাই হাতিয়ে নেওয়া যেত। মহারাজ, বলি কি, আজই তো জাদুকরের এখানে থাকার শেষ দিন, তাই মন্ত্রীকে বলে যদি এই 2 কলসি মোহর দ্বিগুণ করে নেন, তাহলে প্রজারা একটির জায়গায় 2টি করে মোহর পেত। বেশ বলেছ গোপাল, বেশ তাই হবে। মন্ত্রী, তুমি এই কলসি নিয়ে যাও। মহারাজ, বাইরে বেশ কিছু গ্রামবাসী জড়ো হয়েছে। ওদের অপেক্ষা করতে বলো, রানী একটু পরেই বিতরণ শুরু করবেন। ওরা অভিযোগ জানাতে এসেছে মহারাজ। সে কি? ওদের পাঠাও পাঠাও। মহারাজ, আমাদের মোহর কেউ নিতে চাইছে না, বলছে নকল মোহর। আপনি এর একটা বিহিত করুন মহারাজ। মহারাজ, গিন্নির গয়না গলাতে গিয়ে আমারও একই সমস্যায় পড়তে হয়েছে। বেটা বটা ঘটা কোনো কাজের নয়, বললাম রাত দিন পাহাড় দিবি, দুটোই হাওয়া। আসুক একবার ভাগ চাইতে, দেবো একদম ঠিক করে। হ্যাঁ, এসব কি শুনছি মন্ত্রী? রাজ্যের সব মোহর নাকি নকল? যা, ফেসে গেলাম নাকি? আপনি কিছু ভাববেন না, আমি আছি তো, সব ঠিক করে দেব। আপনি বরং রানীমাকে ডাকুন। ঠিকই তো, ঠিকই তো। জাদুকরের সঙ্গে থেকে মন্ত্রী মশাইও বোধহয় জাদুবিদ্যা শিখেছেন। তুমি এসব কি বুঝবে গোপাল? এ হলো জাদুর মায়াজাল। কি মন্ত্রী, মোহর কোথায়? তাহলে কি সমস্ত প্রজারাই ঠিক বলছে? কি তবে ওই জাদুকরের মায়াজাল? এ মায়াজাল নয়, এ হলো মন্ত্রীর মোহজাল। ওই দেখুন। এই তো মন্ত্রী আমাদের লোভ দেখিয়ে পাপ কাজ করায়। একটা মোহরও আমাদের কপালে জুটলো না। না মানে ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আসলে জাদুকর মোহর দ্বিগুণ করার মন্ত্র শেখায়নি বলে তাকে রাতের অন্ধকারে সরিয়ে দিয়ে মন্ত্রী রাজসভায় জাদুকরের রাজি হওয়ার গল্প দিয়ে মোহর হাতাতে থাকে। হ্যাঁ, আসল মোহর প্যাকে পুরে তার বদলে নকল মোহর ফেরত দেয়, আর এই কাজে সাহায্য করে বটা ঘটা। আমার প্রথমেই সন্দেহ হওয়ায় আমি একটাই মোহর দিই, তাও বিশেষ চিহ্ন দিয়ে। সেটা ফিরে না আসতেই বুঝি এ হলো মন্ত্রীর মোহজাল। আর মন্ত্রীর উপর নজর রেখে সকল মোহরের আস্থানার সন্ধান দেয় আমার এই ছোট্ট বন্ধুরা। বাহ বাহ, চমৎকার। রাতেই ভূত সেজে সেখানে হানা দিয়ে নকল মোহর সরিয়ে নুড়ি পাথর পুড়ে দিই, আর তাতেই কেল্লা ফতে। ধন্য তুমি গোপাল, ধন্য তোমার নাতি নাতনি। আমি ঘোষণা করছি পুরস্কার গোপাল ও গোপালের নাতি নাতনিদের জন্য। না, যেই পুজো পুজো একটা গন্ধ এসেছে, অমনি মনটা যেন কেমন ফুরফুর ফুরফুর করতে শুরু করে দিয়েছে। কিন্তু একই ব্যাপার গিন্নি,
এরকম আলো ঝলমল দিনে তুমি এরকম একটা কালো মুখ করে ঘুরছো কেন? বলি পুজো তো এসে গেল, কিন্তু কই তোমার তো দেখছি কোনো তোড়জোড়ি নেই। পুজোতে কি আমায় অন্যদের নতুন শাড়ি কাপড় গয়না দেখেই আনন্দ করতে হবে? হ্যাঁ না 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 না, তা কেন? হবে হবে হবে, সব হবে। তবে এখনো মহারাজ পুজোর ভাতা দেননি কিনা, তাই যা হবার সব পরে পরে হবে, বুঝলে? পরে পরে দোকানে আর কি পরে থাকবে শুনি? হ্যাঁ কবার কেনা হয়ে গেল, আমি কি দোকানে ধুনো দিতে যাব? এই তো দাদু বাড়িতেই আছে, চল সবাই মিলে গিয়ে চেপে ধরি। দাদু চলো চলো, আমাদের নিয়ে দোকানে চলো। হ্যাঁ দাদু, পুজোর সময় তুমি আমাদের নিয়ে যাও। কই এবার গেলে না তো? বলো 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 বলো, আরো জোরে জোরে বলো, তবে দেখিস দেখিস তোদের কথাগুলো যেন এই কান দিয়ে ঢুকে আবার ওই কান দিয়ে বেরিয়ে না যায়। হ্যাঁ আরে কেনাকাটা না হয় হবে, কিন্তু তার আগে বলতো পুজোয় নতুন কি চাই? কি আবার হবে? আমার নতুন একটা জামা চাই। আমার কিন্তু জামা নয়, নতুন জুতো চাই। দেখো এমনিতেই টানাটানি চলছে, তারপর আবার এই জোরাজুরি। তবে তোরা যখন একেবারে নাছোড় বান্দা, তখন আমি রাজি। এখনই এত লাফালাফি করিস না, লাফালাফি করিস না। তোদের দাদু না যতক্ষণ না সঙ্গে করে নিয়ে যাচ্ছে ততক্ষণ আমার কোনো ভরসা নেই। হ্যাঁ তোমাদের কিনে দিতে না পারলে আমারও যে মুক্তি নেই গিন্নি। না, আগে মনে হচ্ছিল মনটা ফুরফুর করছে, কিন্তু এখন তো দেখছি বুকটা দূর দূর করছে। জয় মা দুর্গা, একটু আমার দিকে তাকিও মা। আজ এত বেলা হয়ে গেল, তবু গোপালের পাত্তা নেই। না না না, এইভাবে কি ওর জন্য আমাকে হাপিত্তিস করে বসে থাকতে হবে? বসে থেকে থেকেই তো ওকে আপনি মাথায় তুলেছেন মহারাজ, এখন আর মাথা চাপড়ে কি হবে? না না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে মহারাজের প্রশ্রয় গোপাল আজকাল কিঞ্চিত বাড়াবাড়ি করছে। যাক, তাহলে আমি ছাড়াও অন্যদের চোখে ব্যাপারটা ধরা পড়েছে। বটে, গোপাল তাহলে বাড়াবাড়ি করছে বলছো? তাহলে তো তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। কি আর করবেন মহারাজ, আপনার তো দয়ার শরীর। গোপালের দুঃখে আপনার মন সেই হুহু হুহু করবে। আমি বলি কি মহারাজ, গোপালকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। মানে ছাড় দিলেই ও ধরাকে সরা জ্ঞান করবে। করাচ্ছি আমি, আজ আসুক না একবার, এমন কড়া হাতে ধরবো যে গোপাল একেবারে কড়ায় গন্ডায় বুঝে যাবে যে আমি কে। না 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 মহারাজ, এখনই অতটা কঠোর হবেন না মহারাজ। মনে তো হতে পারে যে গোপাল সত্যি সত্যি কোনো একটা কাজে আটকে পড়েছে। থাক থাক, তোমায় আর এখানে গোপালের হয়ে সাফাই গাইতে হবে না। তোমার ওই গান তুমি নিজেই গাও আর নিজেই শোনো। তাহলে আপনি কি করবেন মন্ত্রী মশাই? টাকডুম টাকডুম ঢোল বাজাবেন? এই তো গোপাল এসে গেছে। না না না, কোনো গান বাজনা নয়। তোমাকে এবার দেরি করে আসার জন্য ঠিক করে জবাবদিহি করতে হবে। কি আর বলবো মহারাজ, গৃহমন্ত্রী এটা নয় সেটা বলে এমন চেপে ধরেছিল যে কিছুতেই বেরোতে পারিনি মহারাজ। সে আবার না, মানে আবার কোন মন্ত্রী তোমাকে চেপে ধরলো? কিচ্ছু নয় মহারাজ, বুঝতে পারছেন না, এসবই গোপালের অজুহাত। বাড়ির গিন্নির হাত যে কত দূর যেতে পারে আর তাতে যে কত জোর থাকতে পারে সে আর আমি নতুন করে কি বোঝাবো মহারাজ। ও তাই বলো, তার মানে তুমি গিন্নির পাল্লায় পড়ে সব একেবারে তালগুলো পাকিয়ে ফেলেছো। একেবারে ঠিক ধরেছেন মহারাজ। ওদিকে পুজো আসছে আর এদিকে গিন্নি এই কিনে দাও, সেই কিনে দাও, ওই কিনে দাও বলে লাফাচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল কেমন চাপে আছে। আর এই চাপ থেকে বেরোবার জন্য আমাকে এখন বাপ বাপ বলে পুজোর কেনাকাটা করতে হবে মহারাজ। তা বলে ভেবো না তোমার নাকে কান্না শুনে মহারাজ পুজোর ভাতা হাতে হাতে দিয়ে দেবেন, সে ঘুরে বালি। না 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 না, পুজোর ভাতা যেমন হয় তেমন ওই মহালয়ের দিনেই দেওয়া হবে, তার আগেও নয় আবার পরেও নয়। বুঝেছি, মন্ত্রী মশাই যখন টিপে দিয়েছে তখন আর মহারাজ সহজে কাড় কাট করবেন না। কি হলো গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বলছিলাম যে ভাতা দিন না দিন ছুটি আমার লাগবে, কারণ গিন্নি চটে গেলে যে আমার টেকা মুশকিল হয়ে যাবে মহারাজ। একদম নয় মহারাজ, রাজ্যের ভালো মন্দের কথা না ভেবে গোপাল কিনা সংসার সামলানোর কথা বলছে। হ্যাঁ, এটাও কি মেনে নিতে হবে? মন্ত্রী মশাই যথার্থই বলেছেন, দেশের কথা দশের কথাই তো ভাবা দরকার। তবে ঘরে শান্তি না থাকলে
মনে কি করে শান্তি থাকবে মহারাজ? আর মনে শান্তি না থাকলে দেশের কাজই বলুন আর দশের কাজই বলুন সব একেবারে ফক্কা হয়ে যাবে। তা তো বটেই, সে কি আর আমি বুঝি না? না না গোপাল, তুমি বরং যাও, আগে তোমার গৃহের মন্ত্রীকে সামলাও। না, কোনোভাবেই যখন গোপালকে আটকানো গেল না, তখন না হয় আমাকেই উল্টো চাল দিতে হবে। দেখি দেখি, এই তো এখান থেকে 4টে আর ওখান থেকে 8টা মিলিয়ে বেশ ভালোই জমছে। এই সব মিলিয়ে মনে হচ্ছে এ যাত্রায় কোনো মতে সামলে দেওয়া যাবে। তবে গিন্নিকে ভরসা নেই, তাই হাতের 5 আরো কিছু সঙ্গে রাখতে হবে। ও এই সুযোগ, ওই তো গিন্নির লক্ষ্মীর ভাঁড়টা ওইখানেই রাখা আছে। আর এদিকে গিন্নিও ঘরে নেই, এই ফাঁকে ওটা ভেঙে মালকড়ি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। একেবারে ঝনঝন করছে, জয় মা লক্ষ্মী। ব্যাস, আরে এর মধ্যে তো দেখছি মোহরের ছড়াছড়ি। একটা, দুটো, যত গুনছি তত বাড়ছে। ব্যাস 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 ব্যাস, এতেই চলে যাবে, এতেই চলে যাবে। না চলবে কি, একেবারে দৌড়ে যাবে। না, গিন্নি আসার আগেই আবার সব ঠিকঠাক করে রাখতে হবে, যাতে এক্ষুনি কিছু বুঝে উঠতে না পারে। কি গো, কি ব্যাপার কি? আজ যে সৎ তাড়াতাড়ি ঘরে ঢুকে তুমি একেবারে বিছানা গুছুতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, সারাদিন তোমার কি ঝকমারি গেছে সে কি আর আমি বুঝিনি গিন্নি, তাই এই হাতে হাতে করে দিচ্ছি গিন্নি। না না না, তোমার মতি গতি আমার ভালো ঠেকছে না। আচ্ছা, এইভাবে ভালো কথা বলে তুমি আবার পুজোর কেনাকাটা লাটে তুলে দেবার কথা ভাবছো না তো? হ্যাঁ, ছি 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 ছি, কি যে বলো গিন্নি, কেনাকাটা তো করতেই হবে, আর সেটাও একেবারে কাল সকাল, না হলে যে সব ফসকে যাবে। না, মাথা ঠিক থাকলে তোমার মতো ভালো লোক আর দুটো হয় না। নাও নাও, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি, আমি হাত পাখাটা নিয়ে তোমায় বাতাস করি। বলছো যখন, তাই দাও তাহলে। তোমার কথা কি আর আমি অমান্য করতে পারি গিন্নি? তারপরে যে আমার কপালে কি নাচছে সে তো আমি ভালো করি জানি। নে তাড়াতাড়ি হাত চালা, গোপালের গাড়ি কিন্তু এক্ষুনি চলে আসবে। আমার কাছে পাক্কা খবর আছে। রাস্তাঘাটটা কি আর তো সস্তা কাজ, সময় তো একটু লাগবেই। তবে কাজ কিন্তু একেবারে ওই গুছিয়ে করছি আমরা। কাজ নিয়ে কোনো কথা হবে না। ও কথা কম বলে কাজটা ঝটপট কর দেখি। চালানার কাজ তো তার আবার কায়দা 12 আনা। দাদু কিন্তু এবারে একেবারে জমিয়ে কেনাকাটা করবে বলে মনে হচ্ছে। সেটা আমার বলে দিতে হবে নাকি? বাড়ি বয়ে গাড়ি কি আর এমনি এমনি এসেছে? যাই বল আর তাই বল, আমার কিন্তু দারুণ মজা হচ্ছে। না না না, ওদের দাদু বেশ ভালোই তোড়জোড় করেছে দেখছি। শুরুটা যখন ভালো হয়েছে, শেষটাও মনে হচ্ছে ভালোই হবে। আহা, 10 বার নয়, 5 বার নয়, যাবে তো একবার কিনতে, সেটা একটু গুছিয়ে করতে হবে না? কিন্তু একই ব্যাপার, যেতে যেতে গাড়ি তো থেমে গেল। গাড়ি থামবে না, কি করবে? উড়ে উড়ে যাবে? সামনে রাস্তা কাটা, যাবে কি করে? হ্যাঁ, না না, এরকম হলো কেন? এমন তো কথা ছিল না। কথা ছিল না বলে যে কথা আর হবে না সে কথা কি কোথাও লেখা আছে? কিন্তু এবার কি হবে? আমরা কি এভাবেই গাড়িতে বসেই থাকবো নাকি? ওহ, আমার পুজোর কেনাকাটা যে মাথায় উঠে গেল। দূর তোর। কি আর হবে, গাড়ি ঘুরিয়ে আবার ফিরে যেতে হবে।
শুভ কাজে একবার যখন বাধা পড়েছে তখন এবার আর কেনাকাটা না করাই ভালো। না না না, রাস্তা যখন কাটা তখন হাঁটা লাগাতে হবে। চলো, হেঁটে হেঁটেই কেনাকাটা হবে। সেই ভালো দাদু, এটাতেও মজা হবে। চল চল হাঁটা শুরু করি। তবে একটা খটকা তো থেকেই যাচ্ছে, আর সেটা হলো মন্ত্রীমশাই কেন বারবার আমার কেনাকাটা আটকাতে চাইছে। না, ব্যাপারটা তো বেশ সুবিধের ঠেকছে না। যাচ চলে, এবারেও তো গোপালকে আটকানো গেল না। না না, যেভাবেই হোক কেনাকাটা করা থেকে গোপালকে আটকাতেই হবে, আর তার জন্যে বটাঘটা তোদের লেগে পড়তে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আমরা জায়গায় জায়গায় গিয়ে যা বলার বলে দেব। দোকান খোলা থাকবে কিন্তু বেচা কেনা হবে না। সবই যখন বুঝতে পেরেছিস তখন গোপাল সদল বলে দোকানে দোকানে পৌঁছানোর আগে যা তোরা পৌঁছে যা। দেখে নাও গিন্নি, যা যা পছন্দ একেবারে চোখ বন্ধ করে নিয়ে নাও। বলি তোমার কি ভীমরতি হয়েছে? চোখটা যদি বন্ধই করে ফেলবো তাহলে আর দেখবো কি করে বলো তো? ও তাও তো বটে, তাও তো বটে। বেশ, তাহলে না হয় চোখ খুলেই দেখো। দাদুর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে দাদু বেশ চাপে পড়ে গেছে। তাই তো দেখছি, দিদা তো দাদুকে দাবড়ে বসিয়ে দিচ্ছে। ওসব ছেড়ে এখন কারা কোনটা কিনবি দেখ। দাদু না হলে দোকান ঘুরিয়ে বাড়ি ফেরত নিয়ে চলে যাবে। হ্যাঁ, নিলে নাও, না হলে দোকান ফাঁকা করো। ফাঁকা তো করবো, কিন্তু সেটা দোকান নয়, তোমার দোকানের মালপত্র। আমার বাছাবাছি শেষ, আর বাচ্চাদের গুলো ওরা বেছে নিয়েছে। ওহ, আমার তো সবগুলোই খুব মনে ধরেছে। সে তো ধরবেই, এদিকে যার যাচ্ছে সেই বুঝতে পারছে। এই বেচেই তো নিয়েছো, কিন্তু দাম দিতে পারবে তো? এবার পুজোতে কিন্তু চড়া দাম আছে। তো চড়াই থাক আর উত্তরাই থাক, গিন্নির যখন মনে ধরেছে তখন না কিনে উপায় কি ভাই? এটা কেমন হলো? এত করে বুঝলাম যে আর যাকে খুশি বেচো, তবু গোপালকে বেচো না। তবু কথাটা কানে গেল না। কি আর করব, হাতের লক্ষ্মী কি আর পায়ে ঠেলা যায়? তারপর অত কিছু কিনলো না, সকাল সকাল বেশ ভালোই লাভ হলো। চল ঘটা, ওদিকে গিয়ে দেখি। মনে হচ্ছে এবার গয়নার দোকানের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 দেখি ওই গয়নাওয়ালা আমাদের ওই শেখানো বুলি আওড়াই কিনা। চল চল একবার দেখি। না না, এরকম হালকা হালকা নয়, বুঝলে, একটু একটু ভারী ভারী গয়না দেখো। ও মা, তুমি আমাকে সত্যি সত্যি গয়না কিনে দেবে? হ্যাঁ তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, ওই বড় মতন, হ্যাঁ ওই হাতটা দাও। ওটা ধরলেই কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। আরে দেখো, এর মধ্যে যেগুলো আছে সেগুলো ধরলে তোমার হাতে যে ফোসকা পড়ে যাবে ভাই। নগদে গয়না দেবে না তো বসে বসে মাছি তাড়াবে? হ্যাঁ, জি 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 জি, সে কি কথা? না 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 না, এই 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 তো নাও নাও নাও, কোনটা নেবে নাও। আমি কি আর দেবো না বলেছি? এই তো, এইবার পথে এসো চাঁদ। যা, এখান থেকেও তো কেনাকাটা করে নিল। এই তো দেখছি। চল চল, আর কোথায় কোথায় যায় আমরা দেখি। চল। না, ব্যাপার কি, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। ওর সঙ্গে তো পুজো নিয়ে কোনো আলোচনাই করা যাচ্ছে না। গোপাল কি আর জেসে লোক মহারাজ যে যখন তখন হাজির হয়ে যাবে? সে কি, গোপাল আবার কেমন লোক? না মানে গোপাল কি আর ছোটখাটো ব্যাপারে হাজির হবার মতো লোক? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবে? খোলাখুলির আর কি আছে মহারাজ, যা হচ্ছে সে তো সবাই দেখতে পাচ্ছে। বোঝো ঠেলা, কে কি দেখলো সেটা তো বলবে। গোপালের কত রোজগার, আর সেই রোজগার দুহাতে ওড়াচ্ছে। গোপাল রোজগার করছে বলে তোমার চোখ কটকট করছে কেন মন্ত্রী? না না, আমি কি আর ওসব পারি?
ওই 2 নম্বরই 3 নম্বরই। বড় কি গোপালের আবার 2 নম্বরই রোজগারও আছে নাকি? সেই দিয়েই তো বউয়ের জন্য দামি গয়না, বাজার দোকান, এটা সেটা হচ্ছে। না 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 না, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনার সাদা মনে কাদা নেই, তাই ওরকম মনে হচ্ছে। তবে যা হচ্ছে সেটাই আমি বললাম, এবার বুঝুন আপনি কি করবেন। না 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 না, তাহলে তো দেখছি গোপালের উপর নজরদারি চালাতে হবে। যা চালানোর তাড়াতাড়ি চালান মহারাজ, নাহলে গোপাল আর যে কি বাড়াবাড়ি করবে কে জানে। না, মনে হচ্ছে গোপাল কিছু বলার আগেই আমি মহারাজের কানটা ভালো রকম ভারী করে দিয়েছি। ও বাবা, আমিও একেবারে পাকা খেলোয়াড়। ও মা গো, এ কি জিনিস গটিয়ে দিল গো, এতো দিনে দুপুরে ডাকাতি গো। আরে বাবা, অত লাফালাফি না করে কি হয়েছে সেটা বলো। বলি হবে আবার কি? হ্যাঁ, অষ্টমীর দিন অঞ্জলি দেব বলে নতুন শাড়িটা কেচে শুকোতে দিচ্ছিলাম, দেখি সব রং জলে ধুয়ে গেল। বলো কি, তার মানে কম দামি কাপড় বেশি দামে গছিয়ে লাভ করা হচ্ছে? শুধু কাপড় নয়, গয়নাতেও গলদ আছে। ওই দেখো, দিদার গয়না থেকেও রং উঠছে। সাবাস ন্যাপলা, তোর চোখ বলিহারি। ও মা, তার মানে গয়নাও নকল? এ আবার কি কাণ্ড গো, এসব কি হচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না গো। ঢুকবে ঢুকবে গিন্নি, সব মাথায় ঢুকবে। আমরা সেদিন যেখানে যেখানে গেছি সব দোকানেই প্রথমে মাল দিতে যাই, তার উপর আবার আমি ওই বটা ঘটাকেও ওখানে ঘুরঘুর করতে দেখেছি। তার মানে 2 এ 2 এ 4 করলে ব্যাপারটা যা দাঁড়ালো তা হলো। তুমি কি বলতে চাইছো বলো তো? শোন, বলা বলি পরে হবে, এখন তোরা এক কাজ কর, তোরা বরং গিয়ে দোকানিদের উপর নজর রাখ, তারপর আমি দেখছি কোথাকার জল কোথায় গড়িয়েছে। এই তো আমার গুপ্তচর বাহিনী এসে গেছে দেখছি। তা খবর কি? খবর খুব গুরুতর বটে, কি হয়েছে একটু খুলে বল তো শুনি। যা হচ্ছে সব খোলাখুলি হচ্ছে। হ্যাঁ গো গোপাল দাদু, মন্ত্রী মশাই দোকানদারদের কাছ থেকে টাকা নিয়ে ওদের কম দামে মাল আমদানি করে দিচ্ছে, আর দোকানদারেরা মহা আনন্দে সেই সব মাল কিনে বেশি দামে বিক্রি করে লোক ঠকাচ্ছে। একদম ঠিক বলেছো, আমরা বুঝে গেছি। শোন তাহলে, এতে যখন মন্ত্রীর মদত আছে, তাই মালপত্রও নিশ্চয়ই মন্ত্রীর ঘরে মজুত করা আছে। সে তো আছেই। তাহলে এখন কি হবে? সব মাল সমেত মন্ত্রী মশাইকে ধরবে? মন্ত্রী মশাইয়ের কিন্তু সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হবে। না পারবেন মহারাজকে বলতে, না পারবেন দোকানদারদের সামলাতে। কি বললি? ছুঁচো? সাবাস গুলটে, সাবাস। তুই তো ওই এক কথায় আমার বুদ্ধির দরজা খুলে দিয়েছিস রে। শোন, এবার তোরা এক কাজ কর। কোনো কিন্তু নয়, পরে সব জানতে পারবি। নে নে নে, এবার তোর কাজে লেগে পড়, আর আমি যাই যেখানে যা খবর দেবার দিতে। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ও মন্ত্রী মশাই, মোহরের থলি তো আগাম পাঠিয়ে দিয়েছি। মাল না পেলে আমিও এখান থেকে লড়ছি না। হ্যাঁ, ওদিকে যা সব ওই দোকানে ছিল সব শেষ। সস্তার বস্তা পচা মাল আপনার কাছ থেকে ছাড়া আর কোথায় পাবো? মাল তো আর পাওয়া যাবে না ভাই, এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে। গুদাম ঘরে
ফুঁচো ঢুকে কাপড় সব ফর্দা ফাই করে দিয়েছে। না না, সেসব বললে চলবে না। হয় আমাদের কাপড় দিন, না হলে অগ্রিম ফেরত নিন। এই মরেছে, সেসব তো খরচ হয়ে গেছে, ও আর আমি কোথায় পাবো? কাপড় না পেলে আমরা আপনাকে এই ছেঁড়া কাপড় পরিয়েই ঘোরাবো। সে কি কথা? না না ভাই, এমনটি করো না। লক্ষ্মী ভাই আমার, পুজোর সময় এমন করলে যে লোকের কাছে মুখ দেখাতে পারবো না ভাই। সে তো আপনি এমনিতেও পারবেন না, আর অমনিতেও পারবেন না। ভেবেছিলে গোপালের 2 নম্বরই 3 নম্বরই কারবারের কথা আমার কানে তুলে দিয়ে নিজে দিব্যিয়ে সব চালিয়ে যাবে না? কিন্তু ধরা যে তোমাকে পড়তেই হবে মন্ত্রী। ধরা পড়ে গেছি? মানে আমি তো সস্তায় হ্যাঁ হ্যাঁ, সস্তার যে কি অবস্থা হয় সেটা আপনি ভালো মতোই টের পাবেন মন্ত্রী মশাই। কাল মহালয়া, আর এবারের মহালয়ায় তোমার ভাতার মোহর দিয়েই গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা হবে, আর তুমি সেটা হাঁ করে দেখবে। এরকম করবেন না মহারাজ, আমি একেবারে ধনের টানে মারা যাব। আমার পুজো মাথায় উঠবে মহারাজ। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় গোপালের জয়। মন্ত্রী মশাই কিন্তু পুজোর কেনাকাটাটা এখানেই ছেড়ে ফেলেছে দাদু। সে কি মন্ত্রী মশাই, আবার যে ধরা পড়ে গেলেন? হ্যাঁ, মন্ত্রী আবার এখানেও এসে দাঁড়িয়েছে। কই ওই কোথায় সে? একবার ধরতে পারলে না, যা পড়ে আছে সেটাও খুলে নেবে। ওই ওই মন্ত্রী কোথায়? মন্ত্রী কোথায় গেল? গেল কোথায়? গিন্নি দেখো, আয়নাতে একেবারে সব ঝকঝকে দেখাচ্ছে। আয়না নাকি অন্য কিছু? এত ছোট আয়না যে ভালো করে মুখটাই দেখা যায় না। তুমি থাকতে পারছো? কবে থেকে বলছি একটা নতুন আয়না কেন? তা না, সারাদিন খালি কিপটেমি। আরে গিন্নি, তোমার এবার পাগলের প্রলাপ বকাটা বন্ধ কর, বুঝলে? কি তুমি পাগল? ঠিক আছে, তাহলে দেখো এই পাগল কি কি পাগলামি করে। হ্যাঁ, আরে 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 গিন্নি, করছো কি? দিলে তো আমার আয়নাটা ভেঙে। আরে আমি কোথায় ভাঙলাম? তুমি তো আলুটা ছুঁড়ে মারলে। আমি তো আলুটা তোমার দিকে ছুঁড়েছি, তুমি মাথা নিচু করেছো কেন? ও, তুমি আমাকে আলু ছুঁড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুর বাড়ি খাবো? সেটা কি কখনো হয়? তোমার সবকিছুতেই না বাড়াবাড়ি, বুঝলে? দেখলে তো শেষে আয়নাটাই ভেঙে গেল। হ্যাঁ, এখন তো আমারই সব দোষ। থাকবো না আমি এই বাড়িতে। আজ আমি সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, বাহ বাহ বাহ, ঈশ্বর এত সুখ আমার কপালে লিখে রেখেছিলেন। ও, তার মানে আমি চলে গেলে তুমি সুখে থাকবে, তাই তো? মানে না না, আমি কি সেই কথা বলেছি নাকি? তুমি কি বলতে চেয়েছো সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। হ্যাঁ, এত অপমান সহ্য করে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। বলছি, ওই যাবার আগে ওই দুপুরের রান্নাটা করে দিয়ে যাও। পারবো না, এই সংসারে আমি আর কোনো কাজ করতে পারবো না। বাবা, এই তো দেখছি আমার পুরো ঘর খালি করে জিনিস নিয়ে যাচ্ছ। তো নিয়ে যাবই। আমার বাবা আমার বিয়েতে তোমাকে যত জিনিস দাঁড়িয়ে দিয়েছিল আমি সব গুনে গুনে নিয়ে যাচ্ছি। আর চৌকিটা নেওয়ার জায়গা নেই, নাহলে ওটাও নিয়ে যেতাম। হ্যাঁ, কি গো দিদা, এত জিনিস নিয়ে কোথায় যাচ্ছ? আমি সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি রে, তোরা ভালো থাকিস। মানে তুমি আর কখনো এখানে আসবে না? আরে ওই কিপটে বুড়োর সাথে আমি আর ঘর করতে পারবো না। এই, তুমি আবার আমাকে কিপটে বললে? কিপটে বলেছি, বেশ করেছি। আরে আরে গিন্নি, কি হলো তোমার? ওরে বাবা রে, কি হবে এবার? গিন্নিকে তো ঘরে নিয়ে যেতে হবে। ওরে ন্যাপলা পুঁটি গুলটে আয় না। হ্যাঁ, আয় না। আয় না।
অগিন্নি কি হয়েছে তোমার? আয়না চাই, বড় আয়না, আয়না, আয়না। হ্যাঁ, আয়না? একে গিন্নি, কলসি ভর্তি জল নিয়ে কোথায় যাচ্ছ? পুকুরে জল ঢালতে। হ্যাঁ, কি পুকুরে জল ঢালতে? তার মানে বাড়ি থেকে পুকুরে গিয়ে জল না ঢাললে খাবে কি? হ্যাঁ, তুমি পুকুরে জল ঢালতে যাবে কেন? পুকুর থেকে জল বাড়িতে নিয়ে আসতে হয়। এটা জানো না, সেটা নিয়ে কথা বলো না। হ্যাঁ, এই সরো সরো, পুকুরে জল ঢেলে তারপর রান্না বসাতে হবে। হ্যাঁ, কি গো গোপালের বউ, আজ এত দেরি করে জল নিতে আসতে যে? আরে আমি জল নিতে আসবো কেন? আমি তো পুকুরে জল ঢালতে এসেছি। হ্যাঁ, কি বলছো? তোমার মাথাটা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, তোমার মাথায় বরং খারাপ হয়েছে। যাও একটু রাজবৈদ্যকে গিয়ে দেখিয়ে এসো, কি সব বলছে। পুকুরে নাকি জল নিতে আসবো। আরে ফতুয়ার বোতামগুলো কোথায় গেল? গিন্নি, ও গিন্নি, কি হয়েছে কি? এত চিৎকার করছো কেন? আমার ফতুয়ার বোতামগুলো কোথায় বলো তো? বোতামগুলো তো আমি কাল রাতেই সব খুলে দিয়েছি। হ্যাঁ, খুলে দিয়েছো? খুলে দিয়েছো কেন? আরে বোতাম থাকলে ফতুয়াটা পড়বে কিভাবে? আশ্চর্য কথা। কিসব বলছো বলো তো গিন্নি? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, তোমার মাথাতেই গন্ডগোল হচ্ছে। কিসব বলে বলে খালি আমার সময় নষ্ট করছো। হ্যাঁ, ধুর ধুর, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। গিন্নির যে অবস্থা দেখছি, তাতে আমি নিজেই না পাগল হয়ে যাই। কি গোপাল, আজকে তোমার মুখটা এত ভারী ভারী কেন? মুখে কোনো হাসিও নেই। আসলে মহারাজ, অনেক চিন্তায় আছি, তাই মুখ দিয়ে আর কোনো হাসি বের হচ্ছে না মহারাজ, মাথা দিয়ে শুধু চিন্তা বের হচ্ছে। আহা, আরে কি হয়েছে সেটা তো বলো। মহারাজ, আপনার বৌমার মাথায় ব্যায়ামও হয়েছে মহারাজ। হ্যাঁ, কি বলছো? তা হুট করে মাথার ব্যায়াম হলো কিভাবে? ওই গরুর গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লাগে, আর তারপর থেকে এই অবস্থা। মহারাজ, দুঃখের কথা কি আর বলবো, বাড়ি থেকে জল নিয়ে পুকুরে দিয়ে আসছে, আমার ফতুয়ার বোতাম খুলে ফেলে দিচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজেই পাগল হয়ে যাব মহারাজ। গোপাল, শান্ত হও, শান্ত হও। এত চিন্তা করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। রাজবৈদ্য তো এখন কৃষ্ণনগরে নেই, ওষুধই আনতে অন্য গ্রামে গেছে। রাজবৈদ্য ফিরলেই তুমি বৌমাকে একবার দেখিয়ে নিও। এই সুযোগে বেটার টেকোটাকে সভা থেকে বের করে দিতে হবে। মহারাজ, আমার মনে হয় গোপালের এখন বাড়িতে থাকা উচিত। হ্যাঁ 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 মন্ত্রী, তুমি একেবারে ঠিক কথা বলেছ। গোপাল, তুমি বরং এক কাজ করো, তুমি এখন কিছুদিন বাড়িতেই থাকো। বৌমা সুস্থ হয়ে গেলে তখন না হয় আবার রাজসভায় আসবে। কিন্তু মহারাজ, আমি বাড়িতে থাকলে সংসার চলবে কিভাবে? আরে গোপাল, তুমি এত চিন্তা করো না তো। তুমি প্রতি মাসে এসে খাজাঞ্চির কাছ থেকে তোমার বেতন নিয়ে যেও, আর এর যদি বাড়তি কিছু দরকার হয় সেটাও নিয়ে যেও। কিন্তু মহারাজ, আপনি হয়তো ভুলে গেছেন, এখন তো আর খাজাঞ্চি নেই, এখন কোষাগারে সব দায়িত্ব আমার। খাজাঞ্চি তো ছুটিতে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এখন তো কোষাগারের সব দায়িত্ব তোমার। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বরং প্রতি মাসে গোপালকে তার বেতন বুঝিয়ে দেবে, কেমন? ঠিক আছে মহারাজ। ও, এমন দিনের অপেক্ষাতেই তো ছিলাম। খাজাঞ্চিও নেই আর গোপালও থাকবে না, এইবারেই তো হবে আসল খেলা। রাজবৈদ্য, কেমন বুঝলে? গোপাল, দেখে যা বুঝছি এ ব্যামো এত সহজে ছাড়ার না। কি বলছো রাজবৈদ্য? তাহলে কি করব? আমি টোটকা দিচ্ছি, তবে মনে হয় না কোনো কাজ দেবে। আচ্ছা গোপাল,
তোমার গিন্নির যখন জ্ঞান ফেরে তখন কি কাউকে খুঁজছিল? কাউকে তো খুঁজছিল না। অগিন্নি, অগিন্নি, কি হয়েছে তোমার? আয়না চাই। আয়না, আয়না, আয়না। হ্যাঁ, আয়না? তবে হ্যাঁ, বড় আয়না, বড় আয়না বলছিল। তাহলে তুমি একটা বড় আয়নাই কিনে ফেলো। তোমার গিন্নির মনে বড় আয়না গেঁথে রয়েছে, তাই যতক্ষণ না তোমার গিন্নিকে একটা বড় আয়নার সামনে দাঁড় করাবে ততক্ষণ তোমার গিন্নির এই রোগ ছাড়বে না। হ্যাঁ, কি বলছো রাজবৈদ্য? এটা আবার কেমন রোগ? হ্যাঁ গোপাল, এই রোগ সারানোর এইটাই একমাত্র উপায়। তুমি যত তাড়াতাড়ি পারো একটা বড় আয়না কেনার ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক আছে রাজবৈদ্য, দেখছি কি করা যায়। রাজসভা ছাড়ার তো 1 মাস হয়েই গেল। কালই তাহলে মন্ত্রীমশাইয়ের কাছে গিয়ে আমার বেতনটা নিয়ে সোজা বাজারে চলে যাব। তারপর গিন্নির জন্য একটা বড় আয়না কিনে একেবারে বাড়িতে আসবো। এখান থেকে 300 মোহর আর এখান থেকে 200 মোহর, মোট 500 মোহর আজকে আমার ট্যাঁকে ঢুকলো। ও বাবা রে বাবা, এইভাবে যদি চলতে থাকে না তাহলে তো কয়েকদিনের মধ্যেই অর্ধেক রাজকোষ আমার হাতে। মন্ত্রী মশাই, আসবো? মানে ও তুমি গোপাল? তা তুমি হঠাৎ? হ্যাঁ, আসলে 1 মাস তো হয়েই গেল, তাই আমার বেতনটা নিতে এসেছিলাম। ও ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। গোপালের এই বাড়িতে বসে বসে বেতন নেওয়া আমি বের করছি। নাও গোপাল। এই মন্ত্রীকে বিশ্বাস করা যাবে না। থলি থেকে 1-2 মোহর সরিয়েও ফেলতে পারে। মোহরগুলো বরং গুনেই নি। কি 30টা মোহর? মন্ত্রী মশাই, আমার বেতন তো 60 মোহর, আর এখানে মাত্র 30টা মোহর আছে। বাকি 30টা মোহর কোথায় গেল? দেখো গোপাল, তুমি তো রাজসভায় আসছো না, তাই মহারাজ বলেছেন তোমাকে অর্ধেক বেতন দিতে। কিন্তু মহারাজ যে সেদিন বললেন। আরে গোপাল, মহারাজ তোমাকে বেতন দিতে বলেছেন, সম্পূর্ণ বেতন কি দিতে বলেছেন? যা পেয়েছো এই অনেক। কিন্তু মন্ত্রী মশাই, আমার বউয়ের চিকিৎসার জন্য কিছু অর্থের দরকার ছিল, দয়া করে যদি কিছু দেন। না না, মহারাজের বারণ আছে। আমি তো আর মহারাজের বিপক্ষে গিয়ে কথা বলতে পারি না। তুমি এখন যাও দেখি, যাও যাও, আমার এখন অনেক কাজ পড়ে আছে। মহারাজ, এই নবাবের খাজনা মেটানোর সময় চলে এসেছে। এদিকে তো রাজকোষ পুরো ফাঁকা হয়ে আছে, খাজনা মেটাবো কি করে? কি বলছো খাজাঞ্চি? রাজকোষ ফাঁকা হলো কিভাবে? মন্ত্রী, এবার আমি কি করবো? মানে হ্যাঁ 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 মহারাজ, বলুন বলুন। কি ব্যাপার? রাজকোষের সব অর্থ কোথায় গেল? মানে মহারাজ। কি মানে করছো? যা বলার খুলে বলো। এখন যদি আমি বলি সব অর্থ আমি সরিয়েছি, তাহলে তো মহারাজ আমাকে স্কুলে চড়াবেন। না না, কিছুতেই এ কথা মহারাজকে বলা যাবে না। তাহলে কি করি কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি বরং গোপালের নামেই দোষটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই গোপাল এসেই সব মোহর নিয়ে গেছে। গোপাল? হ্যাঁ মহারাজ, কখনো 100 মোহর, কখনো 200 মোহর, কখনো 500 মোহরও নিয়ে যেত। তাই না? কিন্তু তুমি ওকে বারণ করনি কেন? আসলে মহারাজ, আমার দয়া শরীর, চিকিৎসার কথা বলেছে, কি করে না করি বলুন? কিন্তু এখন বুঝতে পারছি গোপাল আমার মাথায় টুপি পরিয়ে সব অর্থ নিয়ে পালিয়েছে। টুপি পরাচ্ছি ওকে? সেনাপতি, বলুন মহারাজ। এক্ষুনি গোপালকে আমার সামনে হাজির করো। গোপাল, তুমি আমার কথার সুযোগ নিয়ে এইভাবে আমাকে ঠকালে।
মহারাজ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, শিশু কিছুই বোঝে না। বইয়ের চিকিৎসার নাম করে রাজকোষ থেকে কখনো 100, কখনো 200, আবার কখনো বা 500 মোহর নিয়ে যেতে। সেগুলো কোথায়? এগুলো কিন্তু আমার কাল সকালের মধ্যেই ফেরত চাই, নইলে কিন্তু তোমায় আমি স্কুলে চড়াবো। কি বলছেন মহারাজ? আমি তো আমার গিন্নির চিকিৎসার জন্য রাজকোষ থেকে কোনো বাড়তি মোহর নিইনি। এমনকি আমার যা বেতন তার থেকে অনেক কম অর্থ দেওয়া হয়েছে আমার। কি এত বড় মিথ্যে? ধর্মেও সইবে না গোপাল। এই সব বলে কোনো লাভ নেই গোপাল। কালকের মধ্যেই আমার সব মোহর ফেরত চাই, নইলে কিন্তু তোমায় আমি স্কুলে চড়াবো, এই আমি বলে দিলাম। শুনে চড়ার জন্য প্রস্তুত হ গোপাল। এই মন্ত্রী বেটা আমাকে এমন ভাবে ফাঁসিয়ে দেবে আমি ভাবতেই পারিনি। ওই মন্ত্রী সব অর্থ নিজের পকেটে ঢুকিয়ে এখন আমার নামে দোষ দিচ্ছে। ওই মন্ত্রীকে চেপে ধরলেই সব সত্যি বেরিয়ে আসবে। কিন্তু কি করি কি করি কি করি? ইস বাবা, কি বাজে গন্ধ! গিন্নি, এই নোংরা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কেন ঘরে? নোংরা কেউ ঘরে নিয়ে যায় নাকি? তো নোংরা কি লোকে ঘর থেকে বাইরে নিয়ে যাবে? নোংরা তো লোকে ঘরেই রাখবে গো। তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে গো। হ্যাঁ, তোমার এই নোংরার গন্ধে আমার মাথাটা সত্যি এবার খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই নোংরা মন্ত্রীমশাইয়ের গায়ে ফেলে দেবার ভয় দেখিয়ে যদি মন্ত্রীমশাইকে চেপে ধরি, তাহলে সত্যিটা বললেও বলতে পারে। তাই বরং করি, এই নোংরা নিয়ে মন্ত্রীর বাড়ি যাই। দাও গিন্নি, নোংরাটা আমাকে দাও। কি করবে? আরে আমি ঘরে নিয়ে গিয়ে রাখবো। এত ভারী বালতি তুমি বইতে পারো নাকি? দাও দাও দাও, আমাকে দাও। তুমি বরং যাও, অন্য কাজ করো। আচ্ছা, এই নাও তবে। ঘরে গিয়ে সুন্দর করে বিছানার পাশে রেখে দেবে। আমি যাই, তরকারির খোসা দিয়ে রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ, তরকারির খোসা দিয়ে রান্না? দেখবে কেমন চেটে খাও। বাবা, গিন্নির সাথে বেশিক্ষণ কথা বললে নিজেকে কেমন পাগল পাগল লাগে। যাই, এবার আমার কাজটা সেরে ফেলি। এখানে গেল 500 আর এখানে গেল 200, মোট হলো গিয়ে 5000 মোহর। গোপালের নাম করে রাজকোষটাই ফাঁকা করে দিয়েছে। আর ওইদিকে গোপাল মাথায় হাত দিয়ে বসে আছে। না, যাই, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার রাজসভায় গোপালের সাজা ঘোষণা হবে, সকাল সকাল যেতে হবে। তাহলে আমার ধারণাটাই ঠিক। মন্ত্রী আমার উপর সম্পূর্ণ দোষ চাপিয়ে সব অর্থ নিজের পকেটে ঢুকিয়েছে। হ্যাঁ, মন্ত্রী ভেবেছে আমাকে ফাঁসিয়ে নিজে আনন্দে থাকবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রীর সব আনন্দ যে আমি একেবারে নিরানন্দ করে দেব, সেটা মন্ত্রী বুঝতেই পারছে না। বাক্সটা তো কিছুতেই নিতে পারছি না। না, থামলে হবে না, যেভাবেই হোক বাক্সটা আমাকে নিতেই হবে। পেয়েছি পেয়েছি, এবার তাড়াতাড়ি মোহরগুলো বেঁধে নি। কাজ শেষ, এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। কিন্তু কিন্তু এই নোংরাগুলো কি করব? পেয়েছি। এইবার সকালে হবে আসল মজা। ঘুমটা খুব ভালো হলো। যাই, সকাল সকাল মোহরগুলো একটু দর্শন করে নি, তাহলে দিনটা খুব ভালো যাবে।
কি নোংরা কোথা থেকে এলো? হ্যাঁ, ইস কি বাজে গন্ধ। কিন্তু আমার আমার মোহর কোথায় গেল? কি আমার মোহর কোথায় চলে গেল? এই যেমন তোমার সব মোহর আমার কাছে। মহারাজ আপনি? কোষাগার থেকে মোহর চুরি করে গোপালের নামে দোষ দেওয়া। গোপাল আমাকে সব বলেছে। হ্যাঁ, তুমি গোপালকে অর্ধেক মাসের বেতন দিয়ে সেই অর্থ নিজের পকেটে ভরেছো আর বলেছো আমি নাকি গোপালকে অর্ধেক মাসের বেতন দিতে বলেছি। তোমাকে তো আমি স্কুলে চড়াবো মন্ত্রী। মানে মহারাজ আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও এরকম ভুল করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। গোপাল কি করা যায় বলো তো? ঠিক আছে মহারাজ, মন্ত্রী মশাই যখন এত করে বলছেন তখন আরেকটা সুযোগ দিয়েই দেখুন না হয়। হ্যাঁ মহারাজ, আর একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আর এরকম ভুল হবে না। ঠিক আছে, একমাত্র এই গোপালের কথা অনুযায়ী তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তবে দ্বিতীয়বারে ভুল করলে তোমাকে শুলে চড়ানো থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, এই কথা আমি বলে দিলাম। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দিও। মন্ত্রীর কথায় আমি তোমাকে ভুল বুঝেছিলাম। না না মহারাজ, ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। যাক, তুমি আমায় বাঁচালে। তা গোপাল, বৌমা এখন কেমন আছে? ওই একই রকম। তাহলে কি বৌমার এই ব্যামো সারবে না? সারবে। রাজবৈদ্য বলেছে আমার গিন্নির মনে বড় একটা আয়নার ছবি গেঁথে আছে, তাই যতক্ষণ না একটা বড় আয়না কিনছি ততক্ষণ গিন্নি সুস্থ হবে না। এই নাও গোপাল, 200 মোহর। এই দিয়ে বৌমার জন্য একটা আয়না কিনে নিও। আর এটা কোনো দান নয়, মন্ত্রীর এই কূট বুদ্ধি ধরিয়ে দেওয়ার জন্য তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। আরে গিন্নি, চলো চলো চলো, তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখবে চলো তোমার জন্য কি এনেছি। দেখবো? আরে চলো তো আগে। গিন্নি, ও গিন্নি, আরে কি হলো তোমার? হ্যাঁ গো, এত বড় আয়না আমাদের? হ্যাঁ, তোমার জন্য। খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর। হ্যাঁ গো, তোমার বোতামটা খোলা কেন? আরে তুমি তো খুলে দিয়েছিলে। কি যাতা বলছো? আমি কেন খুলতে যাবো? দাঁড়াও দাঁড়াও, ওই সুতোটা নিয়ে আসি। দাঁড়াও, সেলাই করতে হবে তো। দাঁড়াও গো। যাক বাবা, বাঁচলাম। গিন্নির মাথার ব্যামোটা এতদিনে সারলো। আর বেশি দিন এটা চললে আমিও গিন্নির সাথে সাথে পাগল হয়ে যেতাম। এই কে আছিস? নিয়ে আয়। আর কটা তরমুজ নবাব বাহাদুরের জন্য নিয়ে আয় দেখি। শুধু পেটে গেলে হবে না, মনটাও তো ভরা চাই। এমন কিছু চাই যাতে মনের খিদে মিটবে। তবে কি এমন জিনিস আছে যাতে আপনার মন ভরবে? আমি এক্ষুনি আনানোর ব্যবস্থা করছি। না 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 না, কিছু আনাতে হবে না, বরং আমি পাঠানোর তোড়জোড় করছি। আর তারপরে কৃষ্ণচন্দ্র বুঝবে ঠেলার নাম বাবাজি কাকে বলে। আপনি এসব কি বলছেন জাহাপনা? তোমাকে তো সে কথা বুঝতে হবে না। এবার এমন প্যাচে ফেলবো না, ওই কৃষ্ণচন্দ্র আর ওর সাঙ্গপাঙ্গদের চোখের জলে নাকের জলে করব। কদিন ধরেই ভাবছি, এই এলো আর এবার ঠিক এসে হাজির হলো। নবাব চিঠি পাঠিয়েছে। নবাব নিশ্চয় আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন আপনাকে। ও, তার মানে এবার দেদার ফুর্তি। বাবা বাবা বাবা, বেশ বুঝে গেছো দেখছি। এ মা, সবাই বুঝে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। মানে যাকে বলে ভোঁ আর ভাঁ। কিন্তু মহারাজ, আসল ব্যাপারটা কি? নবাবের চিঠি মানেই তো বংশদণ্ড। তা এবারে কি কাণ্ড ঘটাতে চাইছেন উনি? কাণ্ড বলে কাণ্ড,
একেবারে প্রকাণ্ড, মানে বড় সড় বাঁশ। তবে এবার যা করার সেটা তোমাদেরকেই করতে হবে। সে না হয় করব, কিন্তু কাজটা কি? নবাবের ফরমান, কৃষ্ণনগরের সভাসদদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে, আর সেখানে মুর্শিদাবাদের তার সভার সভাসদরাও অংশগ্রহণ করবে। মাটি করেছে ক্রীড়া প্রতিযোগিতা? না মানে এই বয়সে এ আবার কি রসিকতা, এ তো একেবারে যাতা। কেন, খেলাধুলোয় বুঝি তেমন এলেম নেই? মানে নিজেদের মধ্যে হলে তাও ঠিক ছিল, কিন্তু তা বলে নবাবের লোকেদের সঙ্গে? এসবই গ্রহের ফের। গণনা বলছে রাহু আর চোখে তাকিয়ে মুচকি হাসছে, তাই যত বিপত্তি। না না, আমার কোনো আপত্তি নেই। আমি বলবর্ধক গুলি দিয়ে সবাইকে চাঙ্গা করে দেব, তবে খেলতে আমি পারবো না মহারাজ। তা বললে তো হবে না। যাও যাও যাও, আজ থেকেই সবাই লেগে পড়ো। বলা তো যায় না কবে আবার নবাব দুম করে লোক পাঠিয়ে দেয়। আপাতত না হয় মন্ত্রী মশাই ঠিক করে দিক কোন খেলায় কাকে মানায়। উনি আমাদের অধিনায়ক কিনা, একেবারে সামনে থেকে নিজে খেলবেন আর সবাইকে খেলাবেন। এটা গোপাল ভালো বলেছে। মন্ত্রী, তোমাকেই দায়িত্ব নিতে হবে। হাসো হাসো, যা হাসার এখনই হেসে নাও। এরপরে যখন নবাবের পাল্লায় পড়বে না, তখন বুঝবে কত ধানে কত চাল। ও আমাকে আচ্ছা ফাঁসালো গোপাল। এই তো আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি কাকে কোন প্রতিযোগিতার জন্য তৈরি করতে হবে। আমাকে যখন বেকায়দায় ফেলেছে, তখন আমিও সবার মজা দেখাচ্ছি। পণ্ডিত মশাই গেলেন কোথায়? এদিকে তো সব ফাঁকা। তবে কি আজ আমাদের পড়াশোনার ছুটি? ও তবে তো দারুণ মজা। না না, দেখ পণ্ডিত মশাই হয়তো কাছে পিঠে কোথাও ওত পেতে আছে। শীতলং শীতলং জলে সাতারং কাটি সকালে তৈল মর্দনং করে গায়ে নেমে পড়িং পায়ে পায়ে। ওই তো পণ্ডিত মশাইয়ের গলা শুনতে পাচ্ছি। কি আমাদের না পড়িয়ে পণ্ডিত মশাই পুকুরে সাঁতার কাটছেন কেন? চল তো দেখি ব্যাপারটা কি। ও পণ্ডিত মশাই, ব্যাপার কি? আপনি জলে নামলে যে আমাদের পড়াশোনাও জলে চলে যাবে। হে ঠাকুর, আমাকে দেখো। ভক্তির চোটে যে একেবারে গগন অন্ধকার, আমাদের কোনো কথাই যেন কানে ঢুকছে না। মেলা ফ্যাস না করে তাড়াতাড়ি বিদায় হও এখান থেকে। বলি, তোদের জন্য কি সাঁতারটা একবার ঝালিয়ে নেওয়া যাবে না? বলছিলাম কি, এত তোড়জোড় কিসের পণ্ডিত মশাই? মন্ত্রী মশাই বলে দিয়েছেন আমাকে সাঁতার প্রতিযোগিতায় নামতে হবে। তার জন্য ভালোভাবে মনোসংযোগ করতে হবে না। যা পালা এখান থেকে। পণ্ডিত মশাই আবার কোন প্রতিযোগিতার কথা বলছেন? সে যাই হোক, চল চল, আজ আর পণ্ডিত মশাই পড়াবেন না। এই মন্ত্রী মশাই দেখে দেখে আচ্ছা একখানা প্রতিযোগিতার জন্য আমাকে বেঁচেছেন। সারা বিকেল জুড়ে এখন এই বল্লম ছুঁড়ে ছুঁড়ে হাতের জোরও বাড়াতে হবে, কি আর করি। এই তো সেনাপতিও জোর কদমে লেগে পড়েছে দেখছি। সেনাপতি মশাই আবার কিসের তোড়জোড় করছে দাদু? প্রতিবেশী কোনো রাজ্য কৃষ্ণনগরে আক্রমণ করবে নাকি? না না, সেটা হলো তো না হয় একটা কথা ছিল, কিন্তু এবার যে উটকো একটা ঝামেলা এসে পড়েছে মাথার উপর। সেটা আবার কেমন ঝামেলা? সব ঝামেলা তো তুমিই সামলে দাও। এবারও গোপাল দাদু না ঠিক সামলে দেবে। এই ঝামেলা সে ঝামেলা নয়। নবাব বায়না করেছে নবাবের দরবারের লোকজনের সঙ্গে আমাদের খেলার প্রতিযোগিতা করতে হবে, আর আমরা হেরে গেলে যে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ও তাই সবাই এরকম জোর কদমে লেগে পড়েছে। দেখি দেখি কতদূর যায় এটা। আগেরটার থেকেও আরো আরো দূরে পাঠাতে হবে। এই যা, এটা তো এখানেই গোত্তা খেয়ে গেল। গেল যখন তখন গোপালই না হয় বগল দাবা করলো। চল রে আমার বাচ্চা বাহিনী। আরে আরে,
এটা কি মস্করা নাকি? হ্যাঁ, বল্লম নিয়ে টুকটুক করে সরে পড়ছো যে। আচ্ছা, আত্মরক্ষার জন্য একটা বল্লম বাড়িতে নিয়ে গিয়ে রাখলে কি আর এমন ক্ষতি হয়েছে? লাভ ক্ষতির হিসেব তোমায় করতে হবে না। এখন দাও দেখি, বল্লম খানা দাও, আমাকে এখন বিস্তর খাটাখাটনি করতে হবে। না, সেনাপতি দেখছি বেশ আদা জল খেয়ে লেগেছে। চল রে, তবে খালি হাতেই বাড়ি যাই। বাকিরা যে কে কিরকম করছে কে জানে। প্রতিযোগিতার জন্য কে কেমন তৈরি হচ্ছে সেটা আজ আমি আমার নিজের চোখেই দেখব। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই মহারাজ। আমি সবাইকে কেমন কৌশল শিখিয়েছি সেটা তো আপনারও দেখা দরকার। তবে তোমার উপর ভরসা করাও তো মুশকিল। তুমি তো হলে ফুটো নৌকোর মতন, কখন যে ডুবিয়ে দেবে কে জানে। ভয় পাবেন না মহারাজ, বরং ভরসা রাখুন। আমি পান থেকে চুন খসতে দেব না। ওই তো রাজবৈদ্য আর বিজ্ঞানী কি জানি কি করছে একটা। আগে মহারাজ ওই পাঁচনের পাত্র মাথায় চাপিয়ে হেঁটে যাচ্ছে, এ মাথা থেকে ও মাথা। আমিও কি কম যাই নাকি? আমিও কেমন মাথায় বিকার বসিয়ে দিব্যি হাঁটতে পারছি। দেখছেন মহারাজ কেমন তৈরি করে দিয়েছি? সে তো না হয় করছে, কিন্তু জ্যোতিষ এরকম কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে কেন? ওকে বুঝি তেমন ভাবে তৈরি করনি? মোটেই না মহারাজ, ওকে আর কবিকে অঙ্ক দৌড়ে নামাবো বলেই বাছাই করা গোটা 10 অঙ্ক বানিয়ে দিয়েছি। অঙ্ক করবে আর ছুটবে, ছুটবে আর অঙ্ক করবে। সে তো না হয় হলো, কিন্তু এত কঠিন কঠিন অঙ্ক আমি পারবো কি করে? তা বললে তো হবে না। আমার হাতে যখন পড়েছো তখন ভালো মতো তৈরি না করে তো আমি ছাড়ছি না। এই তো দেখো কবি কেমন এক মনে অঙ্ক করে দৌড়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি কবি, অঙ্ক নির্ভুল হলে তবেই জয়ী হবে। তাই দেখি সেটা ঠিক করেছো কিনা। তাই বুঝি? তবে নয় তো কি। এখানে অঙ্ক কোথায়? এ তো কবিতা লেখা। অঙ্কে আমি ভীষণ কাঁচা। ওরে কে আছিস, আমাকে বাঁচা। দিল দিল, কবি আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। মন্ত্রী মন্ত্রী, এই তোমার খেলার জন্য প্রশিক্ষণ দেওয়ার হাল? না 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 না, আমি কিন্তু তোমাকে ছাড়ছি না। আমি তো মানে আপনি যেমন বলেছিলেন একেবারে সবাইকে চোখে চোখেই রেখেছি। জ্যোতিষী আর কবি অঙ্ক দৌড় অভ্যাস করতে গিয়ে বারবার অঙ্ক ভুল করছে। বেশ, সে না হয় করুক, কিন্তু তুমি যে কোথায় কি করছো সেটা তো বলছো না। আমি আবার কি? আমি আবার কেন মহারাজ? হয়তো সবাইকে শিখিয়েই দিয়েছি, তারপর ঘুরে ঘুরে দেখেছি, তারপর তুমি নিজের চরকায় তেল দেবে এবার। আর তোমার খেলা ঠিক করব আমি। সেটা আবার কি মহারাজ? তুমি তো উচ্চিঙ্গের মতো লম্ফঝম্প করতে ওস্তাদ, তাই তোমার খেলা উচ্চ লম্ফ। তোমাকে লাফিয়েই বাজিমাত করতে হবে। আমি তো চিৎপাত হয়ে যাব মহারাজ। নাও নাও নাও, শুরু করে দাও। তুমি নিজের অভ্যেসের জন্য কেমন কি করছো সেটাও আমার দেখা চাই। নাও এবার সবাই মন দিয়ে অভ্যেস করো। হয়ে গেল। ও দাদু, তুমি এখানে বসে পাখা নেড়ে নেড়ে হাওয়া খাচ্ছো? আর ওদিকে যে সবাই তেড়ে ফুড়ে একেবারে লেগে পড়েছে। সে যারা যা লেগেছে লাগুক গে, আমার এসব করে সুস্থ শরীরকে ব্যস্ত করতে ভারী বয়েই গেছে। তার চেয়ে বরং টেনে ঘুম দিলে কাজের কাজ হবে। আর তাহলে নবাবের প্রতিযোগিতার কি হবে? সেখানে যখন তোমাকে খেলায় নামতে হবে তখন কি তুমি বসে বসে শুধু হাই তুলবে? আমাকে জেতাবে যে, আশেপাশেই আছে সে, আমি তাই তুলি হাই।
কই রে, আসছিস তো আমার বটা ঘটা? বারে, আপনি আমাদের যে কাজ দিয়েছেন সেটা না করে কি চলে যেতে পারি? আমরা চলে গেলে আপনাকে অভ্যাস করাবে কি? এই ঘটে বুদ্ধি আছে দেখছি। যাক, এখন আর বাড়াবাড়ি না করে দড়ি ধরে দুজন দুদিকে দাঁড়িয়ে পড় দেখি। ও মা, দড়ি ধরে দাঁড়াতে হবে নাকি? আমরা তো ভাবলাম ওই দড়ি দিয়ে আপনার হাত দুটোকে আচ্ছা করে বাঁধতে হবে। আর তারপর সারা মাঠময় চরকির মতো পাক দেওয়াতে হবে। তবে হতে ছাড়া আমার কি কিনা দড়ি বেঁধে পাক খাবি? আমি কি চোর না বাটপার? আপনার কোনটা পছন্দ মন্ত্রী মশাই? আমাদের তো কোনোটাতেই আপত্তি নেই, আপনি যেটা বলবেন। আবার ফাজলামো হচ্ছে, যেমনটা বলেছি তেমনটা কর। তোরা দুজন দুদিকে দড়ি ধরে দাঁড়াবে, আর আমি এদিক থেকে দৌড়ে এসে তড়াক করে লাফ মেরে অন্যদিকে চলে যাব। কিরে, পারবো না? আপনার যা সজনে ডাঁটার মতো চেহারা, সেটা আপনি ভালোই পারবেন। এমনিতেই তো টিরিং বিরিং করে লাফাতে আপনি ভালোই পারেন। নে নে, এই আমি দৌড় শুরু করলাম, আর 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 তারপর মারলাম এই লাফ। এই যা, এই রে, আপনি তো লাফাতে গিয়ে এখানেই ডিগবাজি খাচ্ছেন। ঘোড়ার গাড়ি ঝমাঝম, পা জড়িয়ে আলুর দম। ফুর্তি রাখো, এদিকে আমি উল্টে গেছি আর ওদের ফুর্তি যেন ধরে না। নে নে, আবার ধর, আবার একবার লাফ মারি। পড়েছি মহারাজের হাতে, লাফ মারতে হবে ওনার কথাতে। এই তো সবাই হাজির আছো দেখছি। তা কার প্রস্তুতি কেমন চলছে সেটা আবার বলো দেখি। প্রস্তুতি একেবারে তুঙ্গে মহারাজ, আপনি যখন যেখানে বলবেন সেখানেই শুরু হয়ে যাও। আর তারপরে যত্ন সহকারে আপনাকে ডোবাবো। তুমি কি কিছু বললে গোপাল? না না, আমি তো আপনার কপালের কথা বলছিলাম। মন্ত্রী মশাইয়ের উপর ভরসা করলে কপাল পুরো ফর্সা হয়ে যাবে একেবারে। কথায় কথায় ফোড়ন না কেটে তুমি নিজের চরকায় তেল দাও। তুমি যে কি হেঁটে ঘ করবে সে তো বোঝাই যাচ্ছে না। তুমি মাঠে অভ্যেস করো না বাড়িতে? আমার কাছে সব খবরই আছে। তবে তো আপনার এটাও জানা আছে যে ওস্তাদের মার শেষ রাতে খালি মুখে নং মারিদং জগৎ। আমরা এদিকে খেটে খেটে সারা, আর গোপাল কিনা বসে বসেই বাজিমাত করবে। সে তো অসম্ভব। গোপাল হারবে গোহারা, বাড়িতে বসে ভাজবে শুধু বড়া। এই না 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 গোপাল, এই সব কি শুনছি? তুমি আবার আমার মুখে চুনকালি মাখাবে না তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যথা সময়ে ঠিক কাজের কাজ করে দেব। কাজের কাজই যদি বলবেন, তবে সেদিক থেকে আমি একেবারে তৈরি মহারাজ। বললম ছোড়ায় আমার ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। বাহ 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 বাহ। আর বাকিরা কে কেমন কি করছো? আমি তো সাঁতার কেটে এপারং ওপারং করছি মহারাজ, আমার সঙ্গে কেউ এঁটে উঠতে পারবে না। ভার সমেত দৌড় আমি কিন্তু বেশ রপ্ত করেছি, তবে কোনো আবিষ্কারের কথা মনে পড়লেই মাথাটা দুলে উঠছে, তখনই যা তা হয়ে যাচ্ছে। তবে মাথা ঘোরানো বন্ধ করার একটা ভেষজ আমি খুঁজে পেয়েছি। মনে হচ্ছে ওই টোটকাতেই কাজ হয়ে যাবে। এটা ওটা টোটকা যা পারো সব জোগাড় করো, শুধু নবাবের কাছে আমার মাথাটা হেঁট করো না। তেমনটা হবে না মহারাজ, আমরা আপনার মুখ উজ্জ্বলই করব। শুধু গোপালকে নিয়েই যা ভয়, ও না ডোবায়। গোপালকে আমি শেষবারের মতো বলছি, নবাব নিজে আসবেন এই প্রতিযোগিতা দেখতে। তার সামনে তুমি যদি কোনো বিভাগে অংশগ্রহণ না করো তবে কিন্তু আমার মান সম্মান সব যাবে, এটা যেন খেয়াল থাকে। থাকবে মহারাজ, মনেও থাকবে আর আপনার মান সম্মানও থাকবে। এই যে
আমি একেবারে দলবল নিয়ে এসে গেছি কৃষ্ণচন্দ্র। কই তোমরা সবাই প্রস্তুত তো? আপনি নিজেই কষ্ট করে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো একটু পরেই টের পাবে। আগে জাহাপনা সবাই খেলা দেখানোর জন্য তৈরি হয়ে আছে। জাহাপনা দেখেছেন গোপাল এখনো কেমন কথায় কথায় ফোড়ন কাটে। তাই তো দেখছি, স্বভাবটা এখনো একই রকম রয়ে গেছে। কথাতেই তো আছে জাহাপনা, স্বভাব যায় না মূলে আর ইজ্জত যায় না ধুলে। গোপাল তুমি থামবে কেন মহারাজ? মন্ত্রী মশাইয়ের সুদক্ষ প্রশিক্ষণে সবাই তো একেবারে খেলা দেখানোর জন্য তৈরি হয়ে আছে। গোপাল মনে হচ্ছে ভরা হাটে আমার হাঁড়ি ফাটাবে বলে এত আওয়াজ দিচ্ছে। বেশ, তবে প্রতিযোগিতা শুরু হোক। চলো শুরু করো। প্রথমে তবে বল্লম ছোড়া হোক। আমাদের সেনাপতি প্রথমেই দেখিয়ে দেবে আমাদের কত দম। হোক আমরাও তৈরি। আমাদের সেনাপতিও কম যায় নাকি? এই ছুড়লাম হালকা করে। ওরে বাবা, এ তো যাচ্ছে দূরে, উড়ে উড়ে। ওরে বাবা, এবার তো আমার পালা। দেখি কতটা কি হয়। এই মরেছে, এটা গোত্তাকে আমাকে উড়িয়ে দিয়েছে। আচ্ছা খেল দিখায়া। নাও এবার কে আসবে? এবার তবে ভারসাম্যের খেলাটা দেখাও বিজ্ঞানী আর বৈদ্য। সবাইকে ছেড়ে একেবারে আমাদের ধরলেন মহারাজ। মোটামুটি তৈরি আছি, দেখি এবার কতদূর কি করা যায়। এটা আবার কেমন খেলা? মনে হচ্ছে এই খেলাটায় নবাবের লোকজনকে টেক্কা দেওয়া যাবে। আরে ওরা তো খেলাটার নামই শোনেনি আগে জাহাপনা ওই মাথায় কিছু চাপিয়ে সোজা হাঁটতে হবে, মাথা থেকে পড়ে গেলেই হেরে যাবে। বহুত খুব। কই আবার হালুই কর। ওই যে কাপড় কাচে যে, সে কোথায়? এই তো জাহাপনা, এরা হাজির। এবার তবে শুরু করে দিন। এরে ওদের তো মোটবাও বেশ। দিব্যি কেমন চলে গেল, আর আমাদের দুইজন। এই খেলাতেও আমরা জিতলাম। এবার তবে পণ্ডিত তুমি সাঁতার কেটে তোমার এলেমটা দেখাও। কি বলবো মহারাজ, আমার নাসিকা দিয়ে হুড় করে জলং পড়িতং। আমি এখানেই দাঁড়িয়ে থাকি বরং। বটে তোমার নাক কেন, এবার চোখ দিয়েও জল পড়বে। আমারও অঙ্ক খাতা হারিয়ে গেছে, দৌড়বো কি নিয়ে? এমন সময় হারালু খাতা একদম যাতা। সবাই মিলে আমাকে ডোবানো। দাঁড়াও তোমাদের ব্যবস্থা আমি করছি। তবে এবার না হয় মন্ত্রী মশাই খেলা দেখান, উনি বাঁচাতে পারেন আমাদের মান। আমি না আমি তো মানে মানে না মানে হলে কি আমি খেললে শেখাবে কে? শিখিয়েই তো এইরকম লেজে গোবরে করেছ। এবার আবার সরে পড়ার মতো। এবার আমি নবাবের কাছে মুখ দেখাই কি করে? কই আর কি কেউ আছে নাকি বুঝবো তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেছে? এবার গোপাল তুমি আমার শেষ ভরসা, কিছু একটা করে দেখাও, আমার মান বাঁচাও গোপাল। বেশ, তবে আমাকে তৈরি হতে একটু সময় দিন। আমি না হয় উজিরের সঙ্গে দৌড়বো, তাতে হারবো জিতবো। আমাকে দৌড়ে হারাবে ওই গোল আলু? ও তো নিজের কবর নিজেই খুঁড়ে দিয়েছে। বেশ, তো তা এখন একটু খারাপ হয়ে যাক, একটু পরে দিনের শেষে দৌড় প্রতিযোগিতা হবে। কই এবার তাহলে দৌড় প্রতিযোগিতা শুরু হোক। হ্যাঁ হোক না হোক, গোপালের ঢোল ফাটুকে বাড়ি। এই তো আমি তো তৈরি।
আরে ছি 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 ছি, গোপাল তো দৌড় শুরু করার আগেই কাপড়ে চোপড়ে হয়ে গেল। ভেবেছিলাম গোপালই শেষ ভরসা। দৌড় প্রতিযোগিতায় যদি অন্তত সে জিততে পারে তবে মুখ রক্ষা অন্তত হবে, কিন্তু গোপাল দেখছি তো কাঁপছে। হয়েছে হয়েছে, গোপালের সব বুকনি বন্ধ হয়েছে। আমাকে আর কে আটকায়? ভয়ে তো এখন থেকেই গোপালের মাথা ঘুরছে। সাবাস সাবাস সুধীর, সাবাস। জিতেছে জিতেছে, গোপাল জিতেছে। ও শেষ খেলায় উজিরকে হারিয়ে গোপাল বাজিমাত করেছে। এটা কেমন ব্যাপার হলো? না 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 না, এটা তো ঠিক হজম করতে পারছি না। এই চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলো। এই রে, গোপাল তো ঠিক জিতে গেল আর নবাবও পালালো। তুমি তুমি আমার মান রেখেছো গোপাল, কিন্তু এই চমৎকার হলো কি করে? মহারাজ, প্রয়োজনই মানুষকে দিয়ে অসাধ্য সাধন করিয়ে দেয়। আমি জানতাম যে বিপদের মুখ থেকে নিজেকে বাঁচানোর মতো পরিস্থিতি তৈরি না হলে আমার পক্ষে দৌড়ানো সম্ভব নয়। তাই প্রথমেই নিজে মাংসের ঝোল খানিক ধুতিতে লাগিয়ে নি, যাতে কুকুর সেই গন্ধ শুঁকে তাড়া করে। তারপরে তাড়া খেয়েই বাজিমাত করলাম মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না।